জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, তাদের জন্য ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই রিভিশন এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন করে প্রশ্ন লিখতে হবে সে সম্পর্কে আমি এখনো পর্যন্ত 4টে ভিডিও বানিয়েছি। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। মডেল যে প্রশ্ন প্রকাশ করেছে পর্ষদ কর্তৃক, সেই প্রশ্নও আলোচনা করা হয়েছে এবং সম্পূর্ণ বইয়ের বিভিন্ন ধরনের প্রশ্ন যে আসতে পারে পরীক্ষাতে সেইগুলো আলোচনা করা হয়েছে। তাই আজকে 5 নম্বর ভিডিও। এই ভিডিওতে প্রাকৃতিক ভূগোলে প্রায় বায়ুমণ্ডল এবং জীববৈচিত্র্য বাকি আছে। এর আগে ভিডিওতে 3টে সেট, ফুল সেট অর্থাৎ 35 নম্বরের ফুল সেট করানো হয়েছে প্রশ্ন উত্তর সহ। আবার প্রাকৃতিক ভূগোলের জন্য একটা প্রায় 2 ঘন্টার ভিডিও করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল এবং জীববৈচিত্র্য এই ভিডিওতে করানোর পরে আমি মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল সেপারেট দুটো ভিডিওতে করব। তাই আর দেরি না করে বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নাও। দেখো, এইগুলো করানো হয়েছে তোমাদের, ঠিক আছে? তোমরা যারা দেখোনি ভিডিও তারা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেব। বেশ, বায়ুমণ্ডল তোমাদের এই ভিডিওতে করাবো। বায়ুমণ্ডলের মধ্যে তোমাদের প্রথমেই প্রশ্ন আছে, বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে কি বোঝায়? বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে বোঝায় ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত, মেঘাচ্ছন্নতা, এইগুলো মানব জীবনের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলে, মানুষের জীবনকে কিছুটা সময়ের জন্য থামিয়ে দেয়। তখন সেইটাকে বলা হয় কি? বায়ুমণ্ডলীয় গোলযোগ। একটা ঝামেলা হঠাৎ কোনো কারণে, দেখো বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থা যখন হঠাৎ কোনো কারণে বিঘ্নিত হয় এবং ঝড় বৃষ্টি, বজ্রপাত বা মেঘাচ্ছন্ন আকাশ সৃষ্টি হয়, তখন তাকে বায়ুমণ্ডলীয় গোলযোগ বলে। সব থেকে গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় গোলযোগ হলো ঘূর্ণবাত, ঠিক আছে? এরপর আছে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। ঘূর্ণবাতের দুটো বৈশিষ্ট্য, এগুলো সবকটা মনে রাখবে 2 মার্কসের করে। এগুলো 2 মার্কসের প্রশ্ন। ঘূর্ণবাতের দুটি বৈশিষ্ট্য কি? যে ঘূর্ণবাত অবশ্যই কেন্দ্রে থাকবে কি? নিম্নচাপ থাকবে কেন্দ্রে, এবং এই কেন্দ্রের দিকে বায়ু চারপাশ থেকে কি হবে? ছুটে আসবে। এরকম করে চারপাশ থেকে বায়ু ছুটে আসবে, ঠিক আছে? আর বায়ু কেন্দ্রে ছুটে আসার পরে এই কেন্দ্র থেকে বায়ু ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। এটা যদি নিম্নচাপ থাকে, এই নিম্নচাপ কেন্দ্র থেকে বায়ু কি হবে? উষ্ণ বায়ু উপরে ধীরে ধীরে উঠতে থাকবে, ঠিক আছে? উপরে উঠে যেখান থেকে বায়ু উপরে উঠছে, এল যেটা লিখেছি এল, এটা হলো গভীর নিম্নচাপ। এইটাকে, যেখানে এল লিখেছি, এটাকে আই অফ সাইক্লোনও বলা হয়, অর্থাৎ ঘূর্ণবাতের চক্ষু বলা হয়, ঠিক আছে? এখানে কোনো মেঘ বৃষ্টি হয় না, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হয় না, শুধুমাত্র বায়ু এখানে কি হয়? উপরে ওঠে, আর উপরে উঠে এইভাবে ছড়িয়ে যেতে থাকে, আর এইখানেই মেঘ বৃষ্টি ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে হয়, ঠিক আছে? মেঘ বৃষ্টি হয়। তাহলে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য এইটাই। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? বায়ুর গতিপথ। বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় কোরিওলিস বল অনুযায়ী, ঠিক আছে? এটা হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখায় উপর দিকটা হলো আমরা জানি উত্তর দিক, আর এটা দক্ষিণ দিক। তাহলে আমরা বলতে পারি তো বায়ু সোজাসুজি আসার কথা নিম্নচাপের দিকে, কিন্তু সোজাসুজি আসে না। কেমন করে আসে? যে কিছুটা ডান দিকে বেঁকে যায়, এরকম করে ডান দিকে বেঁকে যায়। তাহলে এটা কি হলো? ঘুরছে কোন দিকে? এই দিকে ঘুরছে। তাই এটা হলো ঘড়ির বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো এটা। কোরিওলিস বলের জন্য আমরা জানি উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বাঁকে। কোরিওলিস বল, মনে রাখবে, কোরিওলিস
বলের জন্য উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে বায়ু, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। তাই এই যে কালো কালারের যেটা আঁকলাম, এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হলো, গেল কোন দিকে, গেল এই যে ব্লু কালারের এরকম করে বাঁক নিল। ঠিক আছে, তাই এটা ঘড়ির কাঁটার বিপরীতে গেল। এরপরে যদি দক্ষিণ গোলার্ধে আঁকি, দক্ষিণ গোলার্ধে এটা নিম্নচাপ এলাকা, বায়ু আসার কথা এরকম সোজাসুজি, এরকম না এসে কেমন করে বাঁকবে, বায়ু এরকম করে বাঁ দিকে বাঁকবে। তাহলে এটা কোন দিকে বাঁকছে, ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে বাঁকলো। বোঝা গেল? বেশ, এটা দুটো বৈশিষ্ট্য মনে রাখবে। এরপরে প্রশ্ন দিয়েছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলতে কি বোঝো? ক্রান্তীয় ঘূর্ণিঝড় আমাদের মনে রাখতে হবে যে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে হয়। যখন গভীর নিম্নচাপ তৈরি হয় সমুদ্রের উপরও, তখন যে বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে। যেমন আমফান, আয়লা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উদাহরণ। ঘূর্ণবাত সৃষ্টির জন্য কোরিওলিস বলের ভূমিকা কি? আর 4 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত সৃষ্টির জন্য কোরিওলিস বল। ঘূর্ণবাতের জন্য আমরা দেখলাম কি, বায়ু এরকম ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, তাই তো, এই যে এরকম ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, এরকম ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, ঘূর্ণি ঘুরছে। আর কোরিওলিস বল কি করছে, এই ঘূর্ণনটাকে আরো ভালো করে ঘোরাতে সাহায্য করে। ঘূর্ণবাত সৃষ্টির জন্য বায়ুর বৃত্তাকার ঘূর্ণন প্রয়োজন। আর অবশ্যই মনে রাখবে যে এই কোরিওলিস বল 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণে কম। তাই 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে 0 ডিগ্রি থেকে 5 এবং 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে কোন রকম ঘূর্ণিঝড় হয় না। কেন হয় না? কোরিওলিস বল নেই বলে। তাই এখানে দেয়া আছে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে, এখানে এই যে পয়েন্টটা দেয়া আছে যে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বল শূন্য হয়, এখানে ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে না। কোরিওলিস বল কি করে? কোরিওলিস বল বায়ুর দিক বিক্ষেপ ঘটায়, যা নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয়ে বায়ুকে পাক খেতে সাহায্য করে। ঠিক আছে, এরপর আছে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? ঘূর্ণবাতের চক্ষু এই যে বললাম, যে বরাবর বায়ু শুধুমাত্র উপরের দিকে উঠছে, এই যে ইয়েলো কালারের পার্টটা, এই বরাবর বায়ু শুধুমাত্র উপরের দিকে ওঠে, কোন রকম ঝড় বৃষ্টি হয় না। ঝড় বৃষ্টি হয় ঘূর্ণবাত চক্ষুর দুই দিকে, চারপাশে ঘূর্ণবাত চক্ষুর দুই দিকে, এই যে এই কালারটা অনুযায়ী বৃষ্টি হচ্ছে, ব্লু কালার যেটা শেড দিলাম এই কালার অনুযায়ী এই দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ইয়েলো কালার যেখানে দিয়েছি সেখানে বৃষ্টি হচ্ছে না। তাই এটাকে কি বলছে? এটাকে বলছে ঘূর্ণবাতের চক্ষু। আর ঘূর্ণবাতের চক্ষুতে সব থেকে বেশি গভীর নিম্নচাপ থাকে। গভীর নিম্নচাপ থাকে। ঠিক আছে, যে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘমুক্ত এবং বায়ুর নিম্নমুখী প্রবাহযুক্ত অংশ দেখা যায়, সাধারণত 10 থেকে 65 কিমি, তাকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। বায়ুর নিম্নমুখী প্রবাহ হবে না এখানে, মনে রাখবে ঊর্ধ্বমুখী। বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহযুক্ত অংশ দেখা যায়, তখন সেটাকে বলা হয় কি? ঘূর্ণবাতের চক্ষু। বোঝা গেছে? আর ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে যে মেঘের উচ্চতা সবচেয়ে বেশি এবং প্রবল ঝড় বৃষ্টি হয়, সেই অংশটিকে কি বলা হয়? কুণ্ডলী বলয় বা আই ওয়াল। ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে যে বৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় কি? কুণ্ডলী বলয় বা আই ওয়াল। এরপর আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলতে কি বোঝো? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশ। এখানে মনে রাখবে একটা উষ্ণ বায়ু, এই উষ্ণ বায়ু পুঞ্জ যখন শীতল বায়ুপুঞ্জের সঙ্গে যখন ধাক্কা লাগে তখন উষ্ণ বায়ুটা ধাক্কা লেগে গরম হওয়ায় এরকম করে উপরে উঠে যায়। ঠিক আছে, লাল কালারটা উষ্ণ বায়ু, আর শীতল বায়ুটা উষ্ণ বায়ুর জায়গা দখল করে নেয়। ঠিক আছে, এর ফলে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় কি? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
দুটি ভিন্নধর্মী বায়ুস্তর উষ্ণ শীতল মিলনের ফলে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলা হয়। এই ঘূর্ণবাতে কি তৈরি হয়? এই ঘূর্ণবাতে সীমান্ত তৈরি হয়। সীমান্ত তৈরি হয়। এখানে ঘূর্ণবাতের সমচাপ রেখাগুলো ভি আকৃতির হয়। তারপরে এখানে ঝড় বৃষ্টি ঝিরিঝিরি হয়, ঝিরিঝিরি বৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের মতো অত বিধ্বংসী হয় না। ঠিক আছে, বেশ। উষ্ণ সীমান্ত বলতে কি বোঝো? উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্ত মনে রাখবে যে যখন কোনো উষ্ণ বায়ু প্রবাহ শীতল বায়ু প্রবাহের দিকে অগ্রসর হয় এবং শীতল বায়ুর উপরে ধীরে ধীরে উঠে যায়, তখন সেই সংযোগকারী ঢালু তলকে বলা হয় উষ্ণ সীমান্ত। তাহলে উষ্ণ বায়ু, অর্থাৎ মনে রাখবে এটা উষ্ণ বায়ু, এই উষ্ণ বায়ু ধীরে ধীরে উপরে উঠে যায় শীতল বায়ুর সঙ্গে ধাক্কা লেগে। ঠিক আছে, এটা শীতল বায়ু, ব্লু কালারটা শীতল বায়ু। তাহলে যে বরাবর উষ্ণ বায়ুটা ধাক্কা লেগে শীতল বায়ুর উপরে উঠে গেল সেটাকে বলা হয় উষ্ণ সীমান্ত। আর ঠিক উল্টোটা কি? যখন দ্রুতগতি সম্পন্ন শীতল বায়ু কোনো উষ্ণ বায়ু অঞ্চলের দিকে অগ্রসর হয় এবং উষ্ণ বায়ুকে সজোরে উপরের দিকে ঠেলে দেয়। দেখো এইখানে উষ্ণ বায়ুটা শক্তিশালী, উষ্ণ বায়ু এগিয়ে আসলো এবং শীতল বায়ুর উপরে উঠে গেল। উষ্ণ সীমান্তের ক্ষেত্রে কি হয়? উষ্ণ বায়ু শীতল বায়ুর কাছে এসে উপরে উঠে যায়, আর শীতল সীমান্তের ক্ষেত্রে শীতল বায়ু উষ্ণ বায়ুর কাছে এসে উষ্ণ বায়ুকে ঠেলে উপরে দেয়। সব ক্ষেত্রে দুটো সীমান্তের ক্ষেত্রেই উষ্ণ বায়ু উপরে উঠবে, দুটো ক্ষেত্রে উষ্ণ বায়ু উপরে উঠবে, এরকম করে উষ্ণ বায়ু উপরে উঠবে। কিন্তু শীতল সীমান্তের ক্ষেত্রে শীতল বায়ু আসবে উষ্ণ বায়ুর কাছে। ঠিক আছে, শীতল বায়ু উষ্ণ বায়ুর কাছে আসবে। তাহলে শীতল বায়ু কি হবে? শীতল বায়ু উষ্ণ বায়ুকে উষ্ণ বায়ুর কাছে এসে উষ্ণ বায়ুকে ঠেলে সরিয়ে দেবে। আর উষ্ণ সীমান্তের ক্ষেত্রে উষ্ণ বায়ু শীতল বায়ুর কাছে এসে শীতল বায়ুর কাছে এসে উপরে উঠে যাবে, এরকম। বেশ। এটা অন্তলীন বা অবরুদ্ধ সীমান্ত বা অক্লুডেড সীমান্ত। পরীক্ষায় এই অক্লুডেড সীমান্ত দিয়ে প্রশ্ন দেবে। ঠিক আছে, 2 নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ। অক্লুডেড সীমান্ত বলতে কি বোঝায়? ধরে নাও এটা এটা উষ্ণ বায়ু, আর এদিক থেকে আসছে এটা উষ্ণ বায়ু, এটা উষ্ণ, এটা শীতল। এবার উষ্ণ বায়ুর জায়গাটা যখন শীতল বায়ু দখল করে নেবে, উষ্ণ বায়ুর জায়গাটা যখন শীতল বায়ু দখল করে নেবে, দেখো আমি ব্ল্যাক কালি দিয়ে আঁকছি, অর্থাৎ শীতল বায়ু এগিয়ে যাচ্ছে, শীতল বায়ু এগিয়ে গিয়ে উষ্ণ বায়ুটাকে ঠেলে সরিয়ে দেবে। কালো কালি যেটা দিয়ে আঁকলাম, এই অংশটা কি আঁকলাম? এই অংশটা দেখো যে শীতল বায়ু উষ্ণ বায়ুর ভেতরে ঢুকে গেল, আর উষ্ণ বায়ু যেটা আছে সেটাকে উপরে ঠেলে সরিয়ে দেবে, উপরে এরকম করে তুলে দেবে, উপরে এরকম করে তুলে দেবে। ঠিক আছে, উপরে এরকম করে তুলে দেবে, আর শীতল বায়ুটা আরো উষ্ণ বায়ুর দিকে ঢুকে যাবে। ঠিক আছে, আরো শীতল বায়ুটা উষ্ণ বায়ুর দিকে ভেতরের দিকে ঢুকে যাবে। আর যে অংশটা, এই যে অংশটা এই পার্পেল কালার আঁকছি, এই যে এই কালারটা আঁকছি, এই কালারের অংশটা আগে কিন্তু উষ্ণ বায়ুর জায়গা ছিল, কিন্তু কে দখল করে নিচ্ছে? এখন শীতল বায়ু। তাই এই জায়গাটা হলো অন্তর্ধিত সীমান্ত। ঠিক আছে, অক্লুডেড সীমান্ত, অক্লুডেড ফ্রন্ট। আর একটা ছবি আঁকা যায়। তাহলে এখানে কি হলো? শীতল বায়ু উষ্ণ বায়ুর জায়গা দখল করে নিল। শুধুমাত্র এইটুকু মনে রাখবে, শীতল বায়ু যে অংশ বরাবর উষ্ণ বায়ুর
জায়গা দখল করে নেয় তাকে অক্লুডেড ফ্রন্ট বা অবরুদ্ধ সীমান্ত বলা হয়। ঠিক আছে, বেশ। এই ব্যারোক্লিনিক ব্যারোট্রপিক অবস্থা আমরা সেটের প্রশ্নে পড়েছি, তাই আর আমি করছি না এখানে। ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলিসিস বলতে কি বোঝায়? যখন একটা উষ্ণ বায়ু আর শীতল বায়ু একসঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে তখন যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ফ্রন্টোলিসিস, অর্থাৎ সীমান্ত সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ফ্রন্টোলিসিস। তাহলে লাল কালারটা হলো উষ্ণ বায়ু, আর বেগিনি কালারটা হলো, পার্পেল কালারটা হলো শীতল বায়ু। ঠিক আছে, তাহলে যে বরাবর দুটো বায়ু একসঙ্গে আসছে, এই যে এই বরাবর এই কালো কালারের অংশটাকে বলা হয় সীমান্ত। আর যখন সীমান্ত বিনাশ হয়ে যায়, সীমান্ত সৃষ্টি হচ্ছে, সীমান্ত সৃষ্টিকে বলা হয় ফ্রন্টোজেনেসিস। জেনেসিস মানে উৎপত্তি। ঠিক আছে, আর যখন ফ্রন্টোলিসিস হবে তখন কি হবে? সীমান্ত শেষ হবে, সীমান্ত বিলীন হয়ে যাবে, তখন সেটাকে বলে ফ্রন্টোলাইসিস। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের ভিত্তি। ঠিক আছে, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগটা বলে নি এখানে, দাঁড়াও একটু দাঁড়াও। তোমাদের কোপেনের জলবায়ু আছে, এবার সেই কোপেনের জলবায়ু আমরা পড়বো, এটা এক্সট্রা চলে এসছে এখানে। বেশ, জলবায়ু অঞ্চল বলতে কি বোঝায়? প্রশ্ন আসছে যে জলবায়ু অঞ্চল বলতে কি বোঝায়? জলবায়ু অঞ্চল বলতে বোঝায় যে কোন একটা ভৌগোলিক এলাকা পৃথিবী পৃষ্ঠের উপরে, সেই ভৌগোলিক এলাকাতে প্রায় 30 বছর ধরে, 30 বছর থেকে 35 বছরের ধরে, 30 থেকে 35 বছর ধরে আবহাওয়ার গড় উপাদানকে জলবায়ু বলা হয়। আর সেই নির্দিষ্ট অঞ্চলটাকে কি বলা হয়? জলবায়ু অঞ্চল। আবহাওয়ার গড় উপাদান, যেমন আমাদের জানুয়ারি মাসে শীত পড়ে, জানুয়ারি, আর জুলাই মাসে বৃষ্টি হয়। এটা কত বছর ধরে চলছে? প্রায় 30 থেকে 35 বছর থেকে চলছে, বা তার আগে থেকেও চলছে। অর্থাৎ 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় উপাদানকে বলা হয় জলবায়ু। আর যে এলাকার দেখা হচ্ছে জলবায়ুটা, সেই এলাকাটাকে ধরে নিয়ে বলা হয় কি? জলবায়ু অঞ্চল। কোপেনের জলবায়ু শ্রেণীভাগের ভিত্তি। কোপেন কোন কোন বিষয় নিয়ে জলবায়ু অঞ্চলকে ভাগ করে? কোন কোন বিষয় নিয়ে জলবায়ু অঞ্চলে ভাগ করেন? কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি ছিল উদ্ভিদ অঞ্চল, ক্যান্ডলের উদ্ভিদ অঞ্চল। আমাদের মনে রাখতে হবে যে কোন একটা জায়গার জলবায়ু কেমন সেটা খুব সহজেই বুঝতে পারবো সেই এলাকার উদ্ভিদদের বৈশিষ্ট্য দেখে। অর্থাৎ যেখানে প্রচন্ড বৃষ্টি হয় সেখানে গাছের পাতাগুলো বড় বড় হবে, চিরহরিত অরণ্য জন্মাবে। যেখানে বৃষ্টির পরিমাণ কম সেখানে মরু উদ্ভিদ জন্মাবে। তাই কোপেন যখন জলবায়ু শ্রেণীবিভাগ করে তার ভিত্তি হিসাবে প্রথম ছিল উদ্ভিদ অঞ্চল। ঠিক আছে, উদ্ভিদ অঞ্চল বিশেষ করে। আর তিনি প্রধানত উষ্ণতা বৃষ্টিপাতের উপর ভিত্তি করেই জলবায়ু শ্রেণীবিভাগ করেছিলেন, উষ্ণতা এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করেই স্পেশালি। ঠিক আছে, এবার কোপেনের জলবায়ু যে শ্রেণীবিভাগ করেছিলেন তার প্রথম ক্রমের জলবায়ুকে দেখানোর জন্য তিনি কিছু ইংরেজিতে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছিলেন। সেই ক্যাপিটাল লেটার মানে কি? এ মানে মনে রাখবে ক্রান্তীয় জলবায়ু, এ মানে ক্রান্তীয় জলবায়ু, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু, অর্থাৎ এখানে বৃষ্টি ভালোই হয়, এখানে বৃষ্টি বহুল, তাই এখানে মেগাথামস, গাছের পাতা বড় বড় পাতা থাকবে। ঠিক আছে, তারপর আছে শুষ্ক জলবায়ু, এখানে বৃষ্টির তুলনায় বাষ্পমোচন বেশি, এখানে কি হবে? জেরোফাইট, ফণিমানসা বা ক্যাকটাস জাতীয় গাছ জন্মাবে। ঠিক আছে, সি হলো আর্দ্র নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় জলবায়ু। ঠিক আছে, এখানে
খুব বেশি বৃষ্টিও হবে না, এবং উষ্ণতাও খুব বেশি নয়। ঠিক আছে। তারপরে আছে শীতল তুষারময় বনভূমি। শীতল তুষারময়, এখানে কি হবে? এখানে বৃষ্টি হবে না, বরফ পড়বে। মানে মেরু জলবায়ু, একবারে ঠান্ডা। মানে মেরু জলবায়ু মানে প্রচন্ড ঠান্ডা। আর পার্বত্য জলবায়ু মানে সেটা আলাদা এক্সেপশন। মাউন্টেনে যে জলবায়ু দেখা যায়, যে বরফ পড়ে, প্রচন্ড ঠান্ডা, সেটা। মেরু জলবায়ু মানে প্রচন্ড ঠান্ডা, সারা বছর তুষার জমে থাকবে, সারা বছর তুষারপাত হবে। ঠিক আছে, তাহলে এই ক্যাপিটাল লেটার গুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম ক্রমের কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তারপরে আছে এএফ ও এম জলবায়ুর পার্থক্য বা বৈশিষ্ট্য কি। দেখো, মানে কি? মানে হলো সারা বছর বৃষ্টি। আর স্মল এফ মানে কি? যে এখানে সারা বছর বৃষ্টিকে নির্দেশ করছে, তাই এখানে কি বলছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সারা বছর বৃষ্টিপাত হয়। এফ মানে, তাহলে দুটো একসঙ্গে মিলিয়ে দিলে কি হবে? সারা বছর বৃষ্টি। আর এম, তাহলে এ দিয়ে হলো সারা বছর বৃষ্টি, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু বা বৃষ্টি বেশি হয়। আর এম দিয়ে কি হবে? এম দিয়ে হবে মনসুন। এম দিয়ে হবে মনসুন। আর এফ দিয়ে কি হবে? সারা বছর বৃষ্টি। আর এ দিয়ে তো আমরা পড়লাম আর্দ্র অঞ্চল, এই যে এখানে আর্দ্র অঞ্চল পড়লাম। ঠিক আছে, তাহলে এখানে কি? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ঋতুভিত্তিক বৃষ্টি হয়, শুধুমাত্র 4 মাস শুষ্ক। ঠিক আছে, এম মানে 4 মাস শুষ্ক থাকবে, এম মানে মনসুন। তারপর আছে সিএস জলবায়ুর বৈশিষ্ট্য কি? সি দিয়ে এখানে কি হলো? যে আর্দ্র নাতিশীতোষ্ণ এবং মধ্য অক্ষাংশে, খুব বেশি বৃষ্টিও হবে না, উষ্ণতা খুব বেশি নয়। তাহলে এখানে সিএস জলবায়ুর বৈশিষ্ট্য হলো, সিএস বা ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এই অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক থাকে 21 থেকে 27 ডিগ্রি, এবং শীতকালে মৃদু ও মনোরম, গড় উষ্ণতা 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি থাকে। আর অবশ্যই এখানে কি হবে? এস মানে, দেখো, সি মানে তো জেনে গেলে আর্দ্র নাতিশীতোষ্ণ মধ্য অক্ষাংশীয় জলবায়ু, আর এস মানে মনে রাখবে সামার ড্রাই। ঠিক আছে, কোপেনের জলবায়ু ছোট হাতের এস মানে সামার ড্রাই, আর উইন্টার ড্রাই হলো স্মল ডব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে সিএস মানে কি? মধ্য অক্ষাংশীয় জলবায়ু, সি। আর ছোট হাতের এস মধ্য অক্ষাংশীয় জলবায়ু বা ভূমধ্যসাগরীয় জলবায়ু। আমরা জানি কি? যে শীতকালে বৃষ্টি হয় আর গ্রীষ্মকাল শুষ্ক থাকে। ঠিক আছে, এই জলবায়ুর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো শীতকালে বৃষ্টিপাত। পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে এখানে প্রায় 35 থেকে 90 সেমি বৃষ্টিপাত হয়, কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক থাকে। সেটাই তো হলো যে এস আছে, তাই সামার ড্রাই হবে, সামার ড্রাই বা গ্রীষ্ম শুষ্ক। এরপর আছে ইএফ জলবায়ুর বৈশিষ্ট্য। ইএফ মানে কি? দেখো, যে কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ অনুযায়ী ইএফ হলো তুষার আবৃত বা মেরুদেশীয় জলবায়ু অঞ্চল। এর বৈশিষ্ট্য কি? অত্যাধিক শৈত্য থাকবে আর তুষারপাত হবে। দিয়ে আমরা এখানেই দেখলাম যে মেরু জলবায়ু। ঠিক আছে, মেরু জলবায়ু। আর বছরে কোনো কোনো মাসে গড় উষ্ণতা হিমাঙ্কের উপরে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি যায় না, 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি যাবে না। ঠিক আছে, আর তুষারপাত হবে, এখানে কোনো বৃষ্টি হয় না, সবই সূক্ষ্ম তুষারকণা বা তুষার ঝড় হিসাবে পতিত হয়। এটা হলো ইএফ জলবায়ুর বৈশিষ্ট্য। বোঝা গেছে? ঠিক আছে, আইস ক্যাপ।
এফ দিয়ে মনে রাখবে আইস ক্যাপ সবসময় থাকছে সেই অনুসারে। তারপরে 19-এর প্রশ্ন দিয়েছে অনুসুর অবস্থানের অয়নচলন বলতে কি বোঝায়? অনুসুর অবস্থানে অয়নচলন, এখন মনে রাখবে বর্তমানে যে আমরা জানি পৃথিবী এরকম কক্ষপথে ঘুরছে, সূর্য এখানে থাকছে, কক্ষপথের একটা সাইডে বেশি করে আছে সূর্য, আর এখানে আছে পৃথিবী, এটা হলো পৃথিবী। এটা পৃথিবী। এবার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অপসূর অবস্থানে কত হয়? 15,20,00,000। 15,20,00,000। আর এখানে হয় 14,70,00,000। ঠিক আছে, এই 15,20,00,000 যেটা হয়, যেটা হয় এটা এইখানে 15,20,00,000 সেটা হলো অপসূর। আর এটা হলো অনুসুর। অপসূর আর অনুসুর, তাহলে এটা হয় কত তারিখে? অপসূর হয় 4ই জুলাই আর অনুসুর হয় 3রা জানুয়ারি। ঠিক আছে, তাহলে এবার কি হয়, পৃথিবীর জলবায়ু পরিবর্তন এই কারণে হয় কি, যে অপসূর অবস্থান আজকে 4ই জুলাই আছে, সূর্যটা কি হবে ভবিষ্যতে, তার অবস্থান ঘুরতে ঘুরতে এই দিকে চলে আসবে, তখন আজকের দিনে যেটা অপসূর হচ্ছে সেটা হয়ে যাবে অনুসুর, আর আজকের দিনে যেটা অনুসুর হচ্ছে সেটা হয়ে যাবে অপসূর, অর্থাৎ রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, সূর্য এরকম করে যে পাল্টালো তার কক্ষপথের মধ্যে, সেটাকে বলা হয় কি, অনুসুর অবস্থানের অয়নচলন। দেখো, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার পথে প্রধান অক্ষটি মহাকাশে স্থির নয়, এটি ধীরে ধীরে ঘড়ি কাঁটার দিকে আবর্তিত হয়। এর ফলে কক্ষপথে পৃথিবী অনুসুর সে সূর্যের কাছের অবস্থান হওয়ার সময় বা তারিখ প্রতি বছর কিছুটা করে পিছিয়ে যায়। এই ঘটনাকে অনুসুর অবস্থানে অয়নচলন বলা হয়। এটি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন, এটাকে মিলানকোভিচ চক্রও বলা হয়। অর্থাৎ আজকে সূর্যের যে অবস্থান সেটা আজকে এখানে আছে, কিন্তু ভবিষ্যতে এখানে নাও থাকতে পারে। ঠিক আছে, ভবিষ্যতে এটা এই দিকে চলে আসতে পারে। বোঝা গেছে, কক্ষপথটা স্থির নয়। বেশ, এরপরে বলেছে সৌর কলঙ্ক কি? সূর্যের যখন চারপাশের অংশ থেকে সৌরঝড় হয় তখন সেই জায়গাটা কালো দাগগুলো দেখা যায়, সেই জায়গাটা অনেকটা উষ্ণতা কম থাকে। তাই দেখো, সূর্যের আলোকমণ্ডলে অপেক্ষাকৃত মানে ফোটোস্ফিয়ার অপেক্ষাকৃত কম উষ্ণতা বিশিষ্ট যে কালো দাগগুলো দেখা যায় তাদের সৌর কলঙ্ক বলা হয়। এই অঞ্চলের তাপমাত্রা চারপাশের তুলনায় প্রায় 1500 ডিগ্রি কম থাকে। সাধারণত প্রতি 11 বছর অন্তর সৌর কলঙ্ক বাড়ে এবং কমে, যা পৃথিবীর জলবায়ু চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব ফেলে। অর্থাৎ সৌরঝড়ের সময় সূর্যের শরীর থেকে অনেক কিছু পদার্থ বেরিয়ে যায় আর সেই জায়গাটা কালো হয়ে থাকে, আর সেই কালো অংশতে উষ্ণতা কম থাকে বলে এটাকে বলছে কি, সৌর কলঙ্ক। দেখো, একটু আগে যেটা বললাম যে পৃথিবীর কক্ষপথে পরিবর্তনে জলবায়ু পরিবর্তনের কিরূপ প্রভাব ফেলে। উষ্ণতার পরিবর্তন, পৃথিবীর কক্ষপথ কখনো বৃত্তাকার আবার কখনো বেশি উপবৃত্তাকার হয়, এর ফলে উষ্ণতার পরিবর্তন হয়। কক্ষপথে বেশি উপবৃত্তাকার হলে পৃথিবীর সূর্যের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে পৃথিবী কম সৌরশক্তি পায় এবং শীতল যুগের সূচনা হতে পারে। অর্থাৎ পৃথিবীর কক্ষপথ আজকে এরকম আছে, এটা আরো যদি বেশি উপবৃত্তাকার হয়ে যায়, আরো বেশি যদি উপবৃত্তাকার হয়ে যায়, তখন সৌরশক্তি কম পাবে। ঠিক আছে, ভবিষ্যতে
আবার কখনো কখনো উপবৃত্তাকার অনেকটা কমেও যায়, এরকমও হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা বেশি উপবৃত্তাকার, এটা এটা একটু কম উপবৃত্তাকার, আর সিটা হলো সব থেকে বেশি কম উপবৃত্তাকার। এটা হলো সব থেকে বেশি উপবৃত্তাকার আর সিটা হলো কম উপবৃত্তাকার। তাহলে যখন সিতে আসবে উষ্ণতা বেশি পাবে পৃথিবী, আর যখন এ রকম হবে তখন উষ্ণতা কম পাবে। কক্ষপথের পরিবর্তনের ফলে অনুসুর অপসুর অবস্থানের পরিবর্তন ঘটবে, যা গ্রীষ্মকাল ও শীতের তীব্রতাকে বাড়ি বা কমে দেয়। এটি দীর্ঘকালীন জলবায়ু পরিবর্তন বা হিমযুগ আসার অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, অর্থাৎ এইরকম উপবৃত্তাকার যদি হয় তখন অপসুর অনুসুরও পরিবর্তন হবে। ঘূর্ণবাত আর প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য খুব সোজা। ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য কি? ঘূর্ণবাতে নিম্নচাপ থাকবে কেন্দ্রে, আর প্রতিভ ঘূর্ণবাতে উচ্চচাপ থাকবে। প্রতিভ ঘূর্ণবাতে ঝড় বৃষ্টি হবে না, আর ঘূর্ণবাতে হবে। ঠিক আছে, প্রতিভ ঘূর্ণবাতে বায়ু বাইরের দিকে যাবে, বায়ু বাইরের দিকে ছড়িয়ে যাবে, বাইরের দিকে ছড়িয়ে যাবে, আর এখানে বায়ু কেন্দ্রের দিকে আসবে। ঠিক আছে, ছবি এঁকে দেবে। ঘূর্ণবাতের ছবি এরকম হবে, এ লাগবে মানে নিম্নচাপ, বায়ু কেন্দ্রের দিকে আসছে। হ্যাঁ, এটা হলো ঘূর্ণবাত। আর এটা যেটা আঁকছি, বায়ুর কেন্দ্রে উচ্চচাপ থাকছে, বায়ু কি হবে এরকম করে ছড়িয়ে যাবে, কেন্দ্রের বাইরের দিকে বায়ু ছড়িয়ে যাবে। পার্থক্য হয়ে গেল। কোপেনের জলবায়ুর শ্রেণীভাগের ত্রুটি। কোপেন যে জলবায়ু শ্রেণীভাগ করেছে সেই শ্রেণীভাগের অতিরিক্ত গুরুত্ব হিসাবে কি দিয়েছে? উষ্ণতা, বৃষ্টিপাত। কিন্তু বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতার মতো উপাদানগুলিকে উপেক্ষা করেছে। আকস্মিক পরিবর্তন তিনি বিভিন্ন জলবায়ু অঞ্চলের মধ্যে একটি নির্দিষ্ট সীমারেখা টেনেছেন। বাস্তবে এক জলবায়ু অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবর্তন হঠাৎ হয় না বা ধীরে ধীরে পরিবর্তন ঘটে। তিনি কি করেছে? হঠাৎ করে একটা সীমারেখা টেনে দিয়েছেন। তাই আমরা জানি যে কোন একটা জায়গায় জলবায়ু পরিবর্তন হঠাৎ করে হয় না, ধীরে ধীরে পরিবর্তন হয়। তাই সীমারেখাটা এমন টানতে হবে, যাতে একটা ট্রানজিশন জোন থাকে। তাই সীমারেখা এরকম হয় না, ট্রানজিশন জোন থাকে। হ্যাঁ, এটা একটা সমালোচনা। তারপরে আছে ভৌগোলিক গঠনের অভাব। এই শ্রেণীভাগে স্থানীয় ভূপ্রকৃতি, উচ্চতার প্রভাবকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ যেখানে পাহাড়ি অঞ্চল, যেখানে জলাভূমি আছে, সেখানে জলবায়ু আলাদা হতেই পারে। তাই সেই জিনিসগুলোকে তিনি কোনো রকম ভাবে কনসিডার করেনি, উপেক্ষা করে গেছে। তাই এটা একটা ত্রুটি। ঠিক আছে, বেশ। এরপর আছে জলবায়ু পরিবর্তনে মনুষ্য সৃষ্ট কারণ। সবাই জানি যে দিন দিন আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড, মিথেন এগুলো পরিমাণ বাড়ছে, যার ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। শিল্প বিপ্লবের পর থেকে প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়েছে পৃথিবীতে, গড়ে গড়ে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা জানি যে মানুষ তার নিজের চাহিদা মেটানোর জন্য ডিফরেস্টেশন বা অরণ্য নিধন করছে। কিসের জন্য? বসতি স্থাপন ও কৃষিকাজের জন্য। যার ফলে পরিবেশের অক্সিজেনের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা কমছে, যা তাপমাত্রা বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে। তারপর শহর অঞ্চল বা শিল্পায়ন। শহর অঞ্চল ও শিল্পায়নের ফলে কংক্রিট ও পিচের রাস্তা তাপ শোষণ করে রাখে, যা হিট আইল্যান্ড তৈরি করে স্থানীয় জলবায়ু পরিবর্তন করছে। হিট আইল্যান্ড মানে কি? এই যে লাল কালারের যেটা আঁকলাম সেটা শহর, আর শহরের চারপাশে আছে গ্রাম। তাহলে শহরটা যেহেতু কংক্রিটের রাস্তা বেশি আছে, তাই টেম্পারেচার হয়ে গেছে 35 ডিগ্রি। টেম্পারেচারটা গ্রামে আছে 25 ডিগ্রি রাত্রিবেলা, আর শহরে উষ্ণতা হয়ে গেছে 35 ডিগ্রি রাত্রিবেলা। তাহলে বেশি উষ্ণতাযুক্ত এলাকাটা একটা দ্বীপের মতো অবস্থান করছে কম উষ্ণ এলাকার মাঝে। তাই এটাকে কি বলা হয়? হিট আইল্যান্ড। তাহলে এটা কি হয়ে যাবে? হিট আইল্যান্ড।
ঠিক আছে। তারপরে মনে রাখবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, যে প্রতীপ ঘূর্ণবাতের সঙ্গে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? প্রতীপ ঘূর্ণবাতে কি হয় আমাদের মনে রাখতে হবে। প্রতীপ ঘূর্ণবাতে দেখাই, প্রতীপ ঘূর্ণবাত ধরে নাও এটা একটা জায়গা, বায়ু কি হয় প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে, বায়ু নিচের দিকে নামে। বায়ু নিচের দিকে নামার কারণে বায়ু কি হয়ে যায়, গরম হয়ে যায়। এক, বায়ু নিচের দিকে নামছে, গরম হচ্ছে, তার কারণ চাপ বাড়ছে বলে। আর গরম হলে কি হবে না, ঘনীভবন হবে না। ঠিক আছে, ঘনীভবন হবে না। প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু নিচের দিকে নামে, কারণ এটা হয়ে গেছে উচ্চচাপ। উচ্চচাপ কেন হয়েছে, বায়ু নিচের দিকে নামছে সেই কারণেই। আর এখান থেকে বায়ু কি হচ্ছে, নামার পরে চারপাশে এরকম করে ছড়িয়ে যায়, চারপাশে ছড়িয়ে যায়। আর বায়ু নিচের দিকে নামছে, নিচের দিকে নামার কারণে বায়ু সংকুচিত হয়। নিচে নামছে বলে, নিচে নামছে বলে বায়ু কি হবে, সংকুচিত হবে। সংকুচিত হবে, বায়ু সংকুচিত হলে কি হবে, যে গরম বাড়বে, চাপ বাড়বে। আর যার ফলে গরম যদি বাড়ে, মানে গরম মানে কি, উষ্ণতা বাড়ছে, বায়ুর উষ্ণতা বাড়ছে, ভালো কথা লিখছি, উষ্ণতা বাড়ছে, যার ফলে বায়ুর চাপও বাড়বে, ঘনীভবন হবে না। আর সেই কারণে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। উষ্ণতা বাড়ছে মানে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। দেখো এখানে পড়েই তারাই বুঝতে পারবে কি বলছে। প্রতীপ ঘূর্ণবাতে কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। এই উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে বেরিয়ে যায় এবং উপরের থেকে শীতল ও ভারী বায়ু নিচে নেমে আসে। নিচে নামার সময় বায়ু সংকুচিত উষ্ণ হয়, ওই যে বললাম বায়ু সংকুচিত উষ্ণ হবে, যার ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না বলে আকাশে মেঘ তৈরি হয় না। যেহেতু বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে ধীর গতিতে প্রবাহিত হয়, তাই সেখানে কোনো ঝড় বা বৃষ্টির সম্ভাবনা থাকে না। এই কারণে প্রতীপ ঘূর্ণবাতের সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শান্ত থাকে। অর্থাৎ বায়ু নিচের দিকে নামছে, সেই কারণে বায়ু সংকুচিত হয়। বায়ু সংকুচিত হলে উষ্ণতা বাড়ে, উষ্ণতা বাড়লে ঘনীভূত হয় না, আর বৃষ্টিও হয় না। এই উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত পড়িয়ে দিয়েছি, তাই আর বলছি না। ঠিক আছে, এরপরে 5 মার্কসের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের মধ্যে তুলনামূলক আলোচনা। আমি এখানে একটা ছক বানাচ্ছি, খুব সহজ ভাষায় বলে দিচ্ছি। এখানে ক্রান্তীয় ঘূর্ণিঝড়, আর এটা নাতিশীতোষ্ণ। ঠিক আছে, এক এক করে বলছি, শুনবে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত 30 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের যখন সৃষ্টি হয় তখন কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে থাকে নিম্নচাপ। আর এখানে উচ্চচাপ নিম্নচাপের ব্যাপারটা তেমন থাকে না, এখানে কি তৈরি হয়, সীমান্ত তৈরি হয়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ছোট অঞ্চলে হয়, বিস্তার কম, বিস্তার কম। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বিরাট এলাকা জুড়ে হয়, বিরাট এলাকা, বিরাট এলাকা জুড়ে হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ধ্বংস ক্ষমতা বেশি, ধ্বংস ক্ষমতা বেশি, মানব জীবন হানি ঘটে। কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ধ্বংস ক্ষমতা কম। ঠিক আছে, ক্রান্তীয় ঘূর্ণবাত জলভাগে হয়,
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত স্থলভাগে হয়। বোঝা গেছে? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে চক্ষু থাকে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে চক্ষু বা এরকম থাকে না, এটা কেমন হয়? এটা চক্ষু থাকে কুণ্ডলী আকার হয়, মনে রাখবে কুণ্ডলী আকার হয়। আর এখানে সীমান্ত তৈরি হয়, আর দেখতে কেমন হয়? ইংরেজি ভি অক্ষরের মতো। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো বুঝে নিলে এবার বইতে যেটা আছে সেটা পড়তে পারবে। এই 6টা লিখলেই হয়ে যাবে। 6টার লেখার পরে একটা অবশ্যই ছবি এঁকে দেবে এরকম এল করে, কেন্দ্রের দিকে বায়ু যাচ্ছে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে ছবি কেমন হবে? এটা উষ্ণ বায়ু এরকম উপরে উঠতে থাকে, আর এই সাইড দিয়ে শীতল বায়ু উষ্ণ বায়ুর জায়গা দখল করে নেয়। ঠিক আছে, এটা উষ্ণ বায়ু আর এটা শীতল বায়ু। ঠিক আছে, বেশ। তারপর আছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত। ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির জন্য অবশ্যই সমুদ্রের উষ্ণতা থাকতে হবে 27°C। ঠিক আছে, উষ্ণ জলরাশি হলো ঘূর্ণবাতের মূল শক্তি। ঠিক আছে, উষ্ণ জলরাশি হলো ঘূর্ণবাতের মূল শক্তি। কোরিওলিস বল 5° থেকে 20° অক্ষাংশের মধ্যে এটা সৃষ্টি হয়, উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। কারণ 0°তে তৈরি হয় না, তার কারণ 0 থেকে 5°তে কোরিওলিস বল থাকে না। 0 থেকে 5°তে কোরিওলিস বল থাকে না, তাই এই ঘূর্ণিঝড় তৈরি হয় না 0 থেকে 5°তে। তারপরে বলেছে যে উলম্ব বায়ু প্রবাহ অর্থাৎ বায়ুমণ্ডলের নিম্নস্তর উচ্চস্তরের মধ্যে বায়ুর গতির পার্থক্য খুব কম হতে হবে, যাতে মেঘের উচ্চতা বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত না হয়। আর নিম্নচাপ কেন্দ্রের উপস্থিতি থাকতে হবে আগে সমুদ্রের উপর একটি দুর্বল নিম্নচাপ বা প্রাক বিদ্যমান অশান্ত আবহাওয়া থাকা প্রয়োজন। অর্থাৎ আগে থেকে একটা নিম্নচাপের অবস্থান থাকতে হবে। আর আর্দ্রতার যোগান অবশ্যই এই ঘূর্ণিঝড়ের সব থেকে প্রধান শক্তি কি? জলীয় বাষ্প। তাই জলীয় বাষ্প থাকলে তবেই লিন তাপ সরবরাহের মাধ্যমে ঘূর্ণবাতকে শক্তিশালী করবে। লিন তাপ মানে কি? জলীয় বাষ্পের ভেতরে যে তাপটা ঢুকে আছে সেটাই হলো লিন তাপ। ঠিক আছে, তাহলে এক এক করে বলো। যে 27° উষ্ণতা হতে হবে সমুদ্রের, নিম্নচাপ কক্ষর অবস্থান থাকতে হবে, জলীয় বাষ্পের যোগান থাকতে হবে, আর অবশ্যই এই ঘূর্ণবাতটা তৈরি হয় অগভীর সমুদ্রে, যেখানে গরম উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থাকবে। এরপর আছে যে এটা গুরুত্বপূর্ণ, এইটাও গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এটাও গুরুত্বপূর্ণ, সরি এটা নয়, হ্যাঁ এটা। বেশ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উৎপত্তিতে মেরু সীমান্ত মতবাদ। ঠিক আছে, এই মেরু সীমান্ত মতবাদ বলতে এখানে কি বলতে চাইছে, যে কে দিয়েছে? দুজন ভাই, যে বাকনেস ও ভি বাকনেস এই মতবাদটি প্রকাশ করেন। তাদের মতে ভিন্ন ধর্মী দুটি বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ শীতল বায়ু মিলনের ফলেই এই ঘূর্ণিঝড় তৈরি হয়। এইখানে প্রথম আছে কি, যে যখন একটা উষ্ণ বায়ু, এটা একটা উষ্ণ বায়ুপুঞ্জ, যখন শীতল বায়ুপুঞ্জের দিকে এগিয়ে আসে তখন একটা কি তৈরি হয়? স্থির পর্যায় বা স্টেশনারি ফ্রন্ট তৈরি হয়। ঠিক আছে, লালটা মনে রাখবে উষ্ণ বায়ুর সিম্বল এরকম থাকে, হ্যাঁ মনে রাখবে, এরকম উষ্ণ বায়ুর সিম্বল। আর শীতল বায়ু কেমন থাকে? শীতল বায়ু এরকম থাকে। তারপরে কি হয়? তরঙ্গ পর্যায়, যখন উষ্ণ বায়ু শীতল বায়ুর সঙ্গে ধাক্কা লাগে তখন এরকম একটা ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হয়, আর কি তৈরি হয়? সীমান্ত তৈরি হয়। ঠিক আছে, এরকম সীমান্ত তৈরি হয়। এটাকে বলা হয় কি? তরঙ্গ পর্যায়, ধাক্কা লাগছে। তাহলে লালটা মনে রাখবে উষ্ণ বায়ু,
উষ্ণ বায়ু, আর এটা হলো শীতল। তাহলে দুটোর সঙ্গে ধাক্কা লাগছে, এরপরে কি তৈরি হচ্ছে, একটা সীমান্ত তরঙ্গের সৃষ্টি হচ্ছে। ঘূর্ণবাতের পর্যায়ে এখানে কি হবে, যে উষ্ণ বায়ুটার সঙ্গে শীতল বায়ুটার ধাক্কাটা আরো বেশি জোরদার হবে, যার ফলে উষ্ণ বায়ুটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে চাইবে। ঠিক আছে, উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠতে চাইবে। এরপরে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠে যাবে, এরকম করে উপরের দিকে উঠে যাবে, আর শীতল বায়ুটা উষ্ণ বায়ুর জায়গা দখল করে নেবে। ঠিক আছে, উষ্ণ বায়ুর জায়গা দখল করে নেবে। উষ্ণ বায়ুটা উপরে উঠে গিয়েছে, উষ্ণ বায়ুটা উপরে উঠে গিয়েছে। ঠিক আছে, এরকম করে উপরে উঠে গিয়েছে, আর শীতল বায়ুটা উষ্ণ বায়ুর জায়গা দখল করে নিয়েছে। ঠিক আছে, জায়গা দখল করে নিয়েছে। এরপরে উষ্ণ বায়ুটা এরকম করে আরো উপরে উঠে যায়, এরকম করে উষ্ণ বায়ুটাকে আরো উপরে ঠেলে দিয়ে দেয়, আর শীতল বায়ুটা উষ্ণ বায়ুর জায়গা দখল করে নেয়, জায়গা দখল করে নেয়। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাটা কি হয়ে গেল দেখো, এই জায়গাটা শীতল বায়ু দখল করে নিল, এই জায়গাটা শীতল বায়ু কিন্তু দখল করে নিয়েছে। তার কারণ কি, শীতল বায়ু কিন্তু এই যে এত দূর চলে এসছে, আগে কোথায় ছিল, আগে দূরেই ছিল। এরকম করে সিম্বল এঁকে দেবে, অর্থাৎ টোটালটা উষ্ণ বায়ু এটা। এরকম এঁকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে কালো কালারের যে পার্টটা আঁকলাম, এইখানে এই পার্টটা হলো উষ্ণ বায়ুর জায়গা দখল করে নিয়েছে শীতল বায়ু। ঠিক আছে, উষ্ণ বায়ুর জায়গা দখল করে নিয়েছে, তাই এটাকে কি বলা হয়, এইটাকে বলা হচ্ছে অক্লুডেড সীমান্ত। ঠিক আছে, এই যে এই জায়গাটা দখল করে নিয়েছে বলে এই জায়গাটাকে বলা হয় অক্লুডেড সীমান্ত। ঠিক আছে, অক্লুডেড সীমান্ত যে জায়গা বরাবর উষ্ণ বায়ু দখল করে নিচ্ছে, অর্থাৎ পুরোপুরি মাটি থেকে বিচ্ছিন্ন করে দেয়, প্রায় অনেকটা বিচ্ছিন্ন করে দেয়, উপরে তুলে দিয়েছে, আর শীতল বায়ু জায়গাটা কি করছে, দখল করে নিচ্ছে এরকম করে, আর উষ্ণ বায়ু উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি, অক্লুডেড পর্যায়, যেখানে উষ্ণ বায়ুকে ভূপৃষ্ঠ থেকে ঠেলে উপরে তুলে দেয়। বোঝা গেছে, ভূপৃষ্ঠ কত দূর ছিল, ভূপৃষ্ঠ ধরে নাও এতখানি ছিল, এই যে এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে টোটালি ওপরে তুলে দিয়েছে এই পর্যায়ে, অক্লুডেড পর্যায়ে। ঠিক আছে, তাই এখানে দেখো কি বলছে, যে শীতল বায়ুর গতি বেশি হয়, এটি উষ্ণ বায়ুকে পুরোপুরি মাটি থেকে বিচ্ছিন্ন করে উপরে তুলে দেয়, একে অক্লুশন বলে। এই পর্যায়ে সব থেকে বেশি বৃষ্টি হয়, অর্থাৎ 3 আর 4 নম্বর পর্যায়ে বৃষ্টিটার পরিমাণ বেশি হয়। উষ্ণ শীতল বায়ু মিলনস্থলে বায়ুকুণ্ডলী পাকিয়ে উপরে উঠতে শুরু করে এবং এটি পূর্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তাহলে এইটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর পর্যায়, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর, এটা হলো 5 নম্বর। আর এরপরে বিনাশ পর্যায়ে কি হয়, বিনাশ পর্যায়ে এটা উষ্ণ বায়ু, শীতল বায়ু,
আর উষ্ণ বায়ু এরকম করে প্রবাহিত থাকে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। আর এটা ভূপৃষ্ঠ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়। তাহলে পর্যায়গুলো হয়ে গেল বিনাশ পর্যায়, এই পর্যায়ে ধীরে ধীরে তাপমাত্রা কমে যায় এবং ঘূর্ণবাতটি মিলে যায়। কোপেনের জলবায়ু শ্রেণীভাগের অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। এটা এটা তোমরা মনে রাখবে, এখানে 5 নম্বরের দেবে না এটা, ঠিক আছে, তাই এটা জটিলতা বাড়িয়ে লাভ নেই। তাও একবার দেখে নাও যে মেন প্রধান ভাগ করেছিল এবিসি তে। এ মানে ক্রান্তীয় জলবায়ু, এখানে সারা বছর তাপমাত্রা বেশি থাকে, কোনো শীতকাল নেই, ঠিক আছে, কোনো শীতকাল নেই। আবার এ কে অনেক কটা ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এফ মানে ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চল, এফ মানে সারা বছর বৃষ্টি, একটু আগেই হলো সারা বছর বৃষ্টি, তাহলে এফ মানে ক্রান্তীয় বৃষ্টিবহুল। এম মানে মনসুন, মানে আর ডাব্লু মানে উইন্টার ড্রাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল উইন্টার ড্রাই মানে শীতকাল শুষ্ক। বি মানে শুষ্ক জলবায়ু, এখানে বাষ্পীভবনের হার বৃষ্টিপাতের তুলনায় অনেক বেশি, জলীয় বাষ্পের অভাব দেখা দেয়। উপবিভাগ কি আছে, বিডাব্লু হলো খুবই শুষ্ক, আর বিএস মানে অর্ধ শুষ্ক জলবায়ু, এর আগে হয়েছে। সি হলো নাতিশীতোষ্ণ জলবায়ু, সিএস মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এস মানে কি, ছোট হাতের এস মানে সামার ড্রাই। আর সিডাব্লু মানে কি, ডাব্লু মানে কি উইন্টার ড্রাই। আর এফ মানে কি, যে সারা বছর বৃষ্টি। তাহলে একটা হয়ে গেল, বোঝা গেছে। এ বি সি দিয়ে মোটামুটি এই কটা শ্রেণীভাগ করলেই হবে। এরপরে জলবায়ু পরিবর্তনের 5টি কারণ। মানুষ সৃষ্ট কারণ তোমরা এর আগেই দেখলে, গ্রিন হাউসের প্রভাব, অরণ্য নিধন, কৃষি ও পশুপালনের জন্য যে প্রচুর পরিমাণে যে রাসায়নিক সার ব্যবহার করা হয়, আর গবাদি পশুপালনের জন্য যে তারা পটি করে, সেইখান থেকেও কিছু প্রচুর পরিমাণে মিথেন ও নাইট্রাস অক্সাইডও নির্গত হয়, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সরাসরি প্রভাব ফেলে। শিল্পায়ন ও ক্লোরোফ্লোরো কার্বন জানো। প্রাকৃতিক কারণ হিসাবে আমরা বলতে পারি সৌরকলঙ্ক, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং পৃথিবীর কক্ষপথে সামান্য পরিবর্তনও এটা জলবায়ু পরিবর্তন ঘটে। এটা প্রায় 40,000 বছর, 40,000 বছর বা বহুদিন পরে এই জলবায়ু পরিবর্তন হয়, ঠিক আছে, প্রাকৃতিক কারণের জন্য। তবে যেটা বর্তমানে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা মনুষ্যসৃষ্ট কারণেই বেশি হচ্ছে। তাহলে আমাদের জলবায়ু চ্যাপ্টার হয়ে গেল। এরপর আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কিছু প্রশ্ন আছে, তাহলেই আমাদের প্রাকৃতিক ভূগোল শেষ হয়ে যাবে, ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন দিয়েছে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল আমরা সবাই জানি যে পৃথিবীর যে সমস্ত জায়গায় জল আছে সেই জায়গাটাই হলো বায়ুমণ্ডলের অংশ, যেমন সাগর, মহাসাগর, নদী, হ্রদ, ঠিক আছে। তারপরে বলেছে হিমপ্রাচীর বলতে কি বোঝো। হিমপ্রাচীর যখন উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত একসঙ্গে মিলিত হয় তখন সেটাকে বলা হচ্ছে কি হিমপ্রাচীর। আটলান্টিক মহাসাগরের উত্তর দিক থেকে আসা শীতল ও গাঢ় সবুজ বর্ণের ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ গাঢ় নীল বর্ণের উপসাগরীয় স্রোত যখন পাশাপাশি বিপরীতমুখী প্রবাহিত হয় তখন তাদের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখাকে কি বলা হয়, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে এটা স্পষ্ট দেখা যায়, আর এটাকে বলা হয় হিমপ্রাচীর, ঠিক আছে। এটা গাঢ় সবুজ বর্ণের, এটা সবুজ বর্ণের সমুদ্র স্রোত এলো শীতল, আর এই দিক থেকে আসছে গাঢ় নীল বর্ণের উষ্ণ স্রোত দিয়ে যে প্রাচীরটা তৈরি হলো, এই যে প্রাচীরটা তৈরি হলো, ঠিক আছে, এর মাঝ বরাবর মিশ্রিত প্রাচীর যেটা তৈরি হলো, যে মাঝ বরাবর, এটাকেই বলা হয় কি হিম প্রাচীর। হ্যাঁ, তাহলে এটা আর এর সঙ্গে সবুজটা মিশিয়ে দিলে যেটা হয় সেই রকম একটা তৈরি হলো, এটাকে বলা হয় কি হিম প্রাচীর। শীতল জলটা সবুজ হয় আর উষ্ণ জলটা নীল হয়।
নিউ ফাউন্ডল্যান্ডের কাছে সব থেকে ভালো স্পষ্ট দেখা যায়। নিউ ফাউন্ডল্যান্ড কোথায় আছে? এটা হলো উত্তর আমেরিকা। এইখানে আছে গ্রিনল্যান্ড। নিউ ফাউন্ডল্যান্ড আছে এই জায়গাতে। এটা হলো নিউ ফাউন্ডল্যান্ড, কালো কালারেরটা হলো নিউ ফাউন্ডল্যান্ড। ঠিক আছে। বেশ, সামুদ্রিক মগ্নচড়া কাকে বলা হয়? নিউ ফাউন্ডল্যান্ডে গ্র্যান্ড ব্যাংক হলো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। এখানে আছে গ্র্যান্ড ব্যাংক। নিউ ফাউন্ডল্যান্ড যেখানে আঁকলাম সেখানে আছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক। ঠিক আছে। এখানে কিভাবে তৈরি হয়? একটা উষ্ণ সমুদ্র স্রোতের সঙ্গে একটা শীতল সমুদ্র স্রোত যখন মিলিত হয়, তখন শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা, ধরে নাও এটা সমুদ্র, এই যে উষ্ণ স্রোত আসছে এদিক থেকে, আর এদিক থেকে আসে শীতল। এটা হলো নীল কালারটা হলো শীতল, আর এটা হলো উষ্ণ। এবার উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে এই যে হিমশৈলটা, এই যে হিমশৈল, এটা কি হয়ে যায়? গলে যায়। আর হিমশৈলের ভেতরে যে কালো কালো পদার্থ ছিল, যেটা আঁকছি সেটা হলো পলিবালি কাঁকর। তখন কি হয়? এইখানে গলে গিয়ে এরকম একটা অগভীর সমুদ্র তৈরি করে। তাহলে সমুদ্রের এইখানে একটা অগভীর সমুদ্র তৈরি করলো। এটা হলো হিমশৈল, যেটা পিঙ্ক কালারে, কি বলে, পার্পেল কালারে এঁকেছি। এই যে এটা হলো হিমশৈল। ঠিক আছে। আর এটা হলো মগ্নচড়া। এই মগ্নচড়ায় কি হয়? সূর্যের আলো পৌঁছায়, যার ফলে মাছের খাবার, সূর্যের আলো পৌঁছায় যার জন্য মাছের খাবার, এখানে কি জন্মায়? প্লাঙ্কটন জন্মায়, ছোট ছোট প্লাঙ্কটন জন্মায়। মাছের খাবার প্লাঙ্কটন জন্মায়। আর এই মগ্নচড়ায় সব থেকে বেশি মাছ ধরার একটা কেন্দ্র। তাই মগ্নচড়া কাকে বলা হয়? শীতল সমুদ্র স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলর ভেতরে যে নুড়ি বালি কাঁকর ছিল, সেই হিমশৈল গলে গেলে উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এসে তখন সেই নুড়ি বালি কাঁকর সমুদ্রের তলদেশে জমা হয়ে যে অগভীর সমুদ্র তৈরি করবে, তখন সেটাকে বলা হয় সামুদ্রিক মগ্নচড়া। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? এই যে এখানে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। ঠিক আছে। এগুলি মাছ ধরার জন্য পৃথিবী বিখ্যাত। মহাসাগরীয় অগভীর অংশে পলিবালু বা হিমশৈলের সাথে বয়ে আনা নুড়ি বা পাথর জমা হয়ে সমুদ্রবক্ষের উচ্চতা বৃদ্ধি পেয়ে জলের গভীরতা কমায়। তাকে বলা হয় কি? মগ্ন চড়া। এরপরে বলেছে কোরিওলিস বল। কোরিওলিস বলের জন্য আমাদের সমুদ্র স্রোতের মধ্যে একটা এরকম ভাবে ঘূর্ণি তৈরি হয়। সমুদ্র স্রোতের জন্য একটা ঘূর্ণি তৈরি হয়। কোথায় তৈরি হয়? আমি আঁকছি, দেখো। কোরিওলিস বলের প্রভাব সমুদ্র স্রোতে, কোরিওলিস বলের প্রভাব, এটা হলো উত্তর আমেরিকা। এটা আফ্রিকা। ঠিক আছে। আর কোরিওলিস বলের জন্য এইখানে এটা উষ্ণ উপসাগরীয় স্রোত। ঠিক আছে। এরকম করে যায়। তারপরে কালোটা হয়ে গেল উষ্ণ উপসাগরীয় স্রোত। তারপরে এটা হয়ে যায় ক্যানারি স্রোত। তারপরে এটা হয়ে যায় নিরক্ষীয় স্রোত, যার ফলে এইখানে তৈরি হয় কি? গায়ের, অর্থাৎ
কালো কালার যেটা দেখলে সেটা হলো উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয়, লালটা হলো ক্যানারি স্রোত, আর এটা হলো উত্তর নিরক্ষীয় স্রোত। এই তিনটে স্রোত মিলে যে ঘূর্ণির সৃষ্টি করলো, এটা একটা গায়ের সৃষ্টি করলো। ঠিক আছে, একটা গায়ের উদাহরণ দিলাম। আমাদের যে মহাসাগর আছে, এই মহাসাগরে 5টা গায়র লক্ষ্য করা যায়। ভারত মহাসাগরে 1টা, প্রশান্ত মহাসাগরে 2টো এবং আটলান্টিক মহাসাগরে 2টো। ঠিক আছে, পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত সোজা পথে না গিয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত ফ্যারাডের সূত্র অনুসারে। এছাড়া এই বলের প্রভাবে সমুদ্র স্রোতগুলো একটি বৃত্তাকার পথে বা গায়র তৈরি করে। ঠিক আছে, এই নিরক্ষীয় প্রতিস্রোত আমরা পড়ে এসেছি এর আগে মডেল সেট প্রশ্নে, তাই আর একবার বললাম না, যারা দেখনি দেখে নিও। কুরোশীয় স্রোত একটা হলো জাপান উপকূলের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোত। এর প্রকৃতি হলো এটি উত্তর নিরক্ষীয় স্রোত থেকে উৎপন্ন হয়ে জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়। এর রং গাঢ় নীল, তাই জাপানি ভাষায় একে কুশীয় বা কালো স্রোত বলা হয়। এটি শীতকালেও জাপানের উপকূলকে বরফ মুক্ত রাখতে সাহায্য করে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা যে শীতল এলাকাগুলো দেখছি সেইখানে বরফ মুক্ত রাখার জন্য এই সমুদ্র স্রোতের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। কারণ সমুদ্র স্রোত যদি উষ্ণ হয়, সেই এলাকা বরাবর, উপকূল এলাকা বরাবর কি থাকে, উষ্ণতা বেশি থাকার কারণে বরফ জমতে দেয় না। বোঝা গেছে? সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত হলো, এর মডেল সেটে পড়ে এসেছি আমরা, সমুদ্র স্রোত বলতে বোঝায় যে বায়ু প্রবাহ দ্বারা যখন সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য জায়গায় নির্দিষ্ট পথে প্রবাহিত হয়, তখন সেটাকে বলা হয় কি, সমুদ্র স্রোত। সেটা বায়ু প্রবাহ হতে পারে, পৃথিবীর আবর্তন গতি হতে পারে, জলের উষ্ণতা হতে পারে, লবণতার পার্থক্য হতে পারে। এর জন্য কি হয়, সমুদ্রের জল এক স্থান থেকে অন্য জায়গায় চলে যায়। তারপরে আছে কি, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র একবার মনে রাখো যে সমুদ্র স্রোত কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় জলের স্থানান্তর হয়, কিন্তু সমুদ্র তরঙ্গ শুধুমাত্র উপর নিচে ওঠানামা করে। সমুদ্র স্রোত উপকূল অঞ্চলের আবহাওয়াকে পরিবর্তন করে, কিন্তু সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলে ভূমিরূপের পরিবর্তন করে। সমুদ্র স্রোতের জন্য কোনো একটা জায়গায় লবণতার পার্থক্য হয়, কিন্তু সমুদ্র তরঙ্গের জন্য সেরকম কোনো পার্থক্য হয় না। সমুদ্র স্রোত তৈরি হয় পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, জলের উষ্ণতা, লবণতার পার্থক্যের জন্য, কিন্তু সমুদ্র তরঙ্গ জেনারেলি তৈরি হয় ভূমিকম্প এবং বায়ু প্রবাহের জন্য। ঠিক আছে, তাহলে এই কটা পড়লেই হবে। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। সমুদ্র স্রোত কি, যে নির্দিষ্ট গতি থাকে। সমুদ্র স্রোত নদীর মতো একটি নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট পথে এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত প্রবাহিত হয়। উষ্ণতা, লবণতা, উৎস অনুযায়ী স্রোত শীতল বা উষ্ণ হয়, যার ফলে সমুদ্র জলে লবণতা ও উষ্ণতার ভারসাম্য রক্ষা করে। কোরিওলিস বলের প্রভাব। পৃথিবীর আবর্তনের ফলে উত্তর গোলার্ধের স্রোত ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। সমুদ্র স্রোত মনে রাখবে, পৃথিবীর 10% উষ্ণ সমুদ্র স্রোত আর 90% শীতল সমুদ্র স্রোত। ঠিক আছে, সমুদ্র স্রোত কি করে, উপকূল অঞ্চলের আবহাওয়াকে পরিবর্তন করে, কোথাও কোথাও তো বরফ মুক্তও রাখে। আবার শীতল সমুদ্র স্রোতের জন্য কোনো কোনো অঞ্চলে প্রচন্ড ঠান্ডাও পড়ে। এইগুলো সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। উষ্ণ সমুদ্র স্রোত সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, আর শীতল সমুদ্র স্রোত সমুদ্রের ভেতরে বা অভ্যন্তরে দিয়ে প্রবাহিত হয়। নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা সৃষ্টির কারণ। এইখানে যেটা ঘন কুয়াশার সৃষ্টির কারণ যদি বলা হয়, তাহলে এখানে একটা ম্যাপ আঁকলাম, দেখাচ্ছি। এই যে এটা এটা হলো উত্তর আটলান্টিক স্রোত। ঠিক আছে, উত্তর আটলান্টিক স্রোত যখন শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে মিশে, তখন এই যে এখানে যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল আছে, এই জায়গাতে প্রচন্ড পরিমাণে ঘন কুয়াশার সৃষ্টি হয়, অর্থাৎ শীতল সমুদ্র স্রোত হিসাবে আসে ল্যাব্রাডর
শীতল সমুদ্র স্রোত হিসাবে আসে ল্যাব্রাডার। আর এটা কি? উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। উষ্ণ উপসাগরীয়, উত্তর আটলান্টিক নয়, উপসাগরীয়। উষ্ণ উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডার স্রোত একসঙ্গে মিশে এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি করে। ঠিক আছে, দেখে নাও একবার। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে উত্তর দিক থেকে আসা শীতল ল্যাব্রাডার এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত হয়। উষ্ণ স্রোতের উপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ল্যাব্রাডার স্রোতের সঙ্গে আসবা মাত্র কি হয়ে যায়? ঘনীভূত হয়। এর ফলে এই অঞ্চলে বছরের অধিকাংশ সময় ঘন কুয়াশা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর বলছে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ল্যাব্রাডার উপকূলে বরফ জমলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জ উপকূলে বরফ জমে না কেন? অর্থাৎ এখানে মনে রাখবে, এই যে পৃথিবীর এই জায়গাটা আঁকলাম, এইখানে আছে ব্রিটিশ আইল্যান্ড, এই জায়গাটা হলো ব্রিটিশ যুক্তরাজ্য। এটা হলো ব্রিটিশ যুক্তরাজ্য। এবার এইখান দিয়ে এই যে উপসাগরীয় স্রোতের এই অংশটাই, যেটা এখানে এঁকেছি, উপসাগরীয় স্রোতের এই অংশটাই, সরি উপসাগরীয় নয়, উত্তর আটলান্টিক স্রোতের উষ্ণ উপসাগরীয় স্রোতটাই আরেকটু এগিয়ে গিয়ে কি নাম হয়ে যায়? এই কালো কালারে যেটা আঁকলাম এটা হলো উত্তর আটলান্টিক স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোত কি হচ্ছে, যে এইখানে এই জায়গায় এই ব্রিটিশ যুক্তরাজ্যে আসছে বলে এখানে বরফ মুক্ত থাকছে। কিন্তু দেখো এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা একই অক্ষাংশে প্রায়। ঠিক আছে, এইটাও যেখানে আছে এটাও সেখানে আছে, তাহলে এইখানে শীতল ল্যাব্রাডার স্রোত আসছে, এই যে শীতল ল্যাব্রাডার স্রোত আসছে বলে নিউ ফাউন্ডল্যান্ডে বরফ জমছে। কিন্তু কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত যাওয়ার কারণে বরফ মুক্ত থাকছে, এইটাই মেন কারণ। এই অঞ্চল তাহলে ল্যাব্রাডার উপকূলে কি হয় দেখো, এই অঞ্চলের পাশ দিয়ে শীতল ল্যাব্রাডার স্রোত প্রবাহিত হয়, যা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামিয়ে দেয় এবং বরফ জমতে সাহায্য করে। আবার ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়, তাই এই উষ্ণ স্রোতের প্রভাবে এখানে শীতকালেও সমুদ্র জলে বরফ জমতে পারে না এবং বন্দরগুলো সারা বছর কি থাকে? সচল থাকে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দিয়েছে ভারত মহাসাগরে মৌসুমী স্রোতের প্রভাব। ভারত মহাসাগরে মৌসুমী স্রোত প্রবাহিত হয় বলেই যে সমুদ্রের স্রোত মৌসুমী স্রোত প্রবাহিত বলে সমুদ্র স্রোত গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কোন দিকে যায়? পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। আর শীতকালে কি হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে স্রোত উল্টো দিকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘড়ির কাঁটার বিপরীতে হয়। অর্থাৎ এটা হলো ভারত। তাহলে বর্ষাকালে এদিক থেকে বায়ু প্রবাহিত হয়, সেই কারণে সমুদ্র স্রোত কোন দিক থেকে কোন দিকে যায়? সমুদ্র স্রোত এরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে যাচ্ছে। তাহলে সমুদ্র স্রোত এর সঙ্গে যাবে। তাহলে কোন দিক থেকে কোন দিকে গেল? পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই তো? পশ্চিম থেকে পূর্ব দিকে গেল সমুদ্র স্রোত। আর যখন শীতকাল পড়ে তখন মৌসুমী বায়ু এদিক থেকে প্রবাহিত হয়, তাই সমুদ্র স্রোতও কি আসে? সমুদ্র স্রোত এই দিক থেকে প্রবাহিত হয়। তাহলে এটা কবে কি হবে? পূর্ব থেকে পশ্চিমে। তাহলে শীতকালে আসে, পূর্ব থেকে পশ্চিমে বায়ু প্রবাহিত হয়। আর যারা আলাদা করে রাখি তাহলে বোঝা যাবে ভালো। তাহলে এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে বায়ু এই দিক থেকে প্রবাহিত হয়, সমুদ্র স্রোত কোন দিকে যাবে? এইদিকে যাবে। তাহলে এটা কোন দিকে গেল? পূর্ব থেকে পশ্চিমে। ঠিক আছে, এটা শীতকাল আর এটা গ্রীষ্মকালে।
বোঝা গেছে? বেশ। এভাবে বায়ু প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে ভারত মহাসাগরের স্রোতের দিকও 180 ডিগ্রি পরিবর্তিত হয়। এই উপসাগরীয় স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাব উপসাগরীয় স্রোতের প্রভাব উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাব এখানে কি হয়, জলবায়ু নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, আমরা একটু আগে পড়লাম উষ্ণ উপসাগরীয় স্রোত কোথায় যাচ্ছে, এই যে এখানে এখানে দেখলাম উষ্ণ উপসাগরীয় স্রোত এটা। তাহলে এই উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্যই কি হচ্ছে, যে জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে। এই উষ্ণ স্রোতের প্রভাবে উত্তর পশ্চিমে ইউরোপের দেশগুলিতে শীতের প্রকোপ কমে এবং আবহাওয়া আরামদায়ক হয়। বাণিজ্য বন্দর উষ্ণ স্রোতের কারণে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ে বন্দরগুলি শীতকালে বরফমুক্ত থাকে, যা আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে। কারণ উষ্ণ স্রোত যাওয়ার জন্যই কি থাকে, বরফমুক্ত থাকে বন্দরগুলো। উষ্ণ স্রোত যাওয়ার জন্যই বন্দরগুলো কি থাকে, বরফমুক্ত থাকে। ঠিক আছে, আর এই উষ্ণ স্রোত যাওয়ার জন্যই মগ্নচড়া সৃষ্টি হয়। উষ্ণ উপসাগরের শীতল ল্যাভেন্ডার স্রোতের মিলনে বরফ গলে হিমশৈল বাহিত পাথর ও বালি জমে গ্র্যান্ড ব্যাংকের মতো মগ্নচড়া সৃষ্টি করেছে, যা মৎস্য আহরণের ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বোঝা গেল খুব সহজ, তেমন কঠিন কিছু নয়। দেখো এর পরের প্রশ্ন দিয়েছে শৈবাল সাগর কি। শৈবাল সাগর গায়র যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাতে শৈবাল সাগর তৈরি হয়। আর সব থেকে ভালো একটা শৈবাল সাগর তৈরি হয়েছে কোথায়, সব থেকে ভালো শৈবাল সাগর তৈরি হয়েছে এই উত্তর আটলান্টিক মহাসাগরে। এই উত্তর আটলান্টিক মহাসাগরে সব থেকে ভালো শৈবাল সাগর তৈরি হয়েছে। ঠিক আছে, উত্তর আটলান্টিক মহাসাগরে সব থেকে ভালো শৈবাল সাগর তৈরি হয়েছে। এই যে গায়র যেখানে আমরা করেছি, এটাই হলো একটা শৈবাল সাগরের উদাহরণ, যেখানে স্রোতের ঘূর্ণির জন্য স্রোতটা যেহেতু ঘুরছে, এখানে সমুদ্র স্রোতটা যেহেতু ঘুরছে, ঠিক আছে, সমুদ্র স্রোতটা যেহেতু ঘুরছে এই জায়গাতে, সেই কারণে কি হয়, সেই কারণে এই যে স্রোতটা যেহেতু ঘুরছে এখানে, সেই কারণে জায়গাটা কি হয়ে যাচ্ছে, যে সমস্ত ধরনের আবর্জনা এই জায়গায় এসে জমা হচ্ছে। ঠিক আছে, সমস্ত ধরনের আবর্জনা এই জায়গায় এসে জমা হচ্ছে। তাই এই আবর্জনাপূর্ণ এলাকায় কোনো প্রাণী জগৎ গড়ে ওঠে না, এইখানে শুধুমাত্র কিছু শৈবাল গড়ে ওঠে। তাই এটাকে বলা হয়েছে কি, শৈবাল সাগর। বেশ, তাই দেখো উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে 4টি শক্তিশালী সমুদ্র স্রোত, পশ্চিমে গালফ স্ট্রিম, পূর্বে ক্যানারি স্রোত, উত্তর আটলান্টিক স্রোত এবং দক্ষিণে নিরক্ষীয় স্রোত মিলে গালফ স্ট্রিমটাকে বলা হয় উপসাগরীয় স্রোত। হ্যাঁ, গালফ স্ট্রিম নিয়ে ভয় পেও না, উপসাগরীয় স্রোতকেই গালফ স্ট্রিম বলা হয়, উপসাগরীয় স্রোতকেই গালফ স্ট্রিম বলা হয়। ঠিক আছে, উত্তর আটলান্টিক স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত মিলে একটি বিশাল বৃত্তাকারের স্রোত চক্র বা গায়র তৈরি করেছে। এই স্রোতের কেন্দ্রস্থলে জলরাশি অত্যন্ত শান্ত স্থির থাকে। বায়ু প্রবাহ কম থাকায় স্রোতের ঘূর্ণনে গতির কারণে মহাসাগরের উপরিভাগে ভাসমান সারাগাসাম নামক শৈবালগুলি এই নির্দিষ্ট স্থানে এসে জমা হয়। এভাবেই কোনো স্থলভাগ ছাড়াই সমুদ্রের মাঝে এখানে কি তৈরি হয়েছে, শৈবাল সাগর তৈরি হয়েছে। এইখানে সমুদ্র স্রোতগুলোর নাম মনে রাখবে, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত, উত্তর আটলান্টিক স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আর শৈবাল সাগর জেনারেলি তৈরি হয়েছে সব থেকে ভালোভাবে উত্তর আটলান্টিক মহাসাগরেই। গায়র অনেকগুলো আছে, কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরেই সব থেকে ভালোভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা পড়তে হবে না। ভারত মহাসাগরের প্রধান 5টি স্রোত, এইখানে মনে রাখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আমি তোমাদের সেটের প্রশ্নে পড়িয়েছি। ঠিক আছে, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 5টি কারণ সেটের যে প্রশ্ন সেখানে আমি করিয়েছি। সরি, এখানে তোমাদের সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 5টি কারণ পড়ায়নি। এর পরের প্রশ্ন যেটা আছে প্রভাব, সমুদ্র স্রোতের 5টি প্রভাব, এটা পড়িয়েছি সেটের প্রশ্নে, তাই এটা আর এখানে পড়াচ্ছি না। সেটের প্রশ্নে করা আছে, প্রথম 3 নম্বর ক্লাসে গিয়ে দেখে নাও। আমার যে সমস্ত প্লে লিস্টে সাজানো আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখো, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 5টি কারণ। নিয়ত বায়ু, আমরা জানি আয়ন বায়ু, পশ্চিমা বায়ু দ্বারা সমুদ্র জলরাশি কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তাই সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হিসাবে আমরা বলতে পারি নিয়ত বায়ু প্রবাহ। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ুর ঘর্ষণে জলরাশি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। তারপরে পৃথিবীর আবর্তন, পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে,
পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে, তাই পৃথিবীর আবর্তন বেগের জন্য কোরিওলিস বল তৈরি হয়। আর এই কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। উষ্ণতার পার্থক্য, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি থাকার কারণে উষ্ণ সমুদ্র স্রোত মেরু অঞ্চলের দিকে যায়, আর মেরু অঞ্চলে শীতলতার জন্য শীতল ভারী জল নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। ঠিক আছে, এটা হলো উষ্ণতার পার্থক্যের জন্য। আর লবণতার পার্থক্যের জন্য হয় যে বেশি লবণাক্ত জল, সমুদ্রের যে বেশি লবণাক্ত জল সেটা ভারী হয়, নিচের দিকে নেমে যায়, ফলে সেখানে শূন্যস্থান পূরণের জন্য কম লবণাক্ত জল সেই জায়গায় ধেয়ে আসে। ঠিক আছে, সেই জায়গায় চলে আসে। তাহলে বোঝা গেল খুব সোজা, যেখানে বেশি লবণাক্ত জল সেখানে ভারী হয়ে গেছে বলে জল নিচের দিকে বসে যাবে, আর কম লবণাক্ত জল সেই নিচের দিকে বসে গেছে বলে সেই জায়গায় শূন্যস্থান পূরণের জন্য ধেয়ে আসবে। বোঝা গেছে সমুদ্র স্রোতের পাঁচটি প্রভাব আমি তোমাদের করিয়েছি, একবার দেখিয়ে দিই। 3 নম্বর ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি, একবার দেখিয়ে দিই। পড়ানো হয়েছে, কোথায় গেল, হ্যাঁ, সমুদ্র স্রোতের সৃষ্টির 3টি কারণ। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণও পড়িয়েছি একবার, আর সমুদ্র স্রোতের প্রভাবও পড়ানো হয়েছে, তাও একবার বলে দিলাম, ছোট ছিল। কোথায় গেল, এই যে সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাব। সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাব বা সমুদ্র স্রোতের প্রভাব একই। বেশ, দ্রুততার সঙ্গে শেষ করি। তারপরে আছে জীবমণ্ডল। জীবমণ্ডল থেকে আমাদের কি কি পড়তে হবে? জীবমণ্ডল থেকে প্রথমে দেওয়া আছে যে জীব বৈচিত্র্য বলতে কি বোঝো। জীব বৈচিত্র্য বলতে বোঝায় কোন একটা বাস্তুতন্ত্রে বা বাসস্থানে যে ভিন্ন প্রজাতির জিনগত পার্থক্যের জন্য অনেক জীবগোষ্ঠী বসবাস করে, তখন সেটাকে বলা হয় কি জীববৈচিত্র্য। মানে সেখানে জিনগত ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের আম গাছ দেখা যেতে পারে, ঠিক আছে, তারপরে প্রজাতির পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের গাছ দেখা যেতে পারে, আবার বিভিন্ন ধরনের পশু পাখিও সেখানে বাসস্থান গড়ে তুলতে পারে। তাই জীববৈচিত্র্য বলতে এটাই বোঝায় যে যে পৃথিবীর স্থলভাগে, জলভাগ এবং বায়ুমণ্ডলে সমস্ত পরিবেশে থাকা বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্য, তাদের জিনগত ভিন্নতা, তাদের দ্বারা গঠিত বাস্তুতন্ত্রের জটিল বিন্যাসকেই বলা হয় কি জীব বৈচিত্র্য। ঠিক আছে, 1985 সালে ডব্লিউ.জি. রোজেন প্রথম বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে, বেশ, এরপরে বলছে জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায়। জিনগত বৈচিত্র্য বলতে বোঝায় যে একই প্রজাতির মধ্যে জিনের পার্থক্যের জন্য যে বৈচিত্র্য তৈরি হয়। যেমন আমাদের ভারতে 200 রকমের আমের প্রজাতি আছে, আম গাছ একটাই, কিন্তু জিনের পার্থক্যের জন্য অনেক আম গাছের ভ্যারাইটি আমরা দেখতে পাই। তারপরে ধান, ধান একটা প্রজাতি, কিন্তু জিনের পার্থক্যের জন্য ধানের বিভিন্ন প্রজাতি আমরা লক্ষ্য করি। ঠিক আছে, ধানের হাজার ভ্যারাইটি লক্ষ্য করা যায়। তারপর মানুষ নামক একটা প্রজাতি, কিন্তু মানুষের জিনের পার্থক্যের জন্য মানুষের ভিন্নতা অনেক বেশি হয়। তারপর বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতে কি বোঝায়। পৃথিবী যে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়, বাস্তুতন্ত্র হলো পুকুর একটা বাস্তুতন্ত্রের উদাহরণ, তারপরে জলাভূমি একটা বাস্তুতন্ত্রের উদাহরণ, সমুদ্র একটা বাস্তুতন্ত্রের উদাহরণ, অরণ্য একটা বাস্তুতন্ত্রের উদাহরণ। তাই এই সমস্ত বাস্তুতন্ত্রে যে ভিন্ন ধরনের জীব প্রজাতি বসবাস করছে তাকেই বলা হয় কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন তৃণভূমি, মরুভূমি এবং অরণ্য বা ম্যানগ্রোভে কি ধরনের বসবাস করছে প্রজাতি, তাহলে সেইটুকুই হলো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অর্থাৎ বাস্তুতন্ত্র মানে বিভিন্ন বাস্তুতন্ত্রে যে জীব প্রজাতি বসবাস করছে। তৃণভূমির বাস্তুতন্ত্রে এক ধরনের জীব প্রজাতি, তারপরে মরুভূমির বাস্তুতন্ত্রে এক ধরনের জীব প্রজাতি, এইটাই। বেশ, জিনগত বৈচিত্র্যের দুটি গুরুত্ব কি হবে, যে অভিযোজন ও বিবর্তন। জিনগত বৈচিত্র্য বেশি থাকলে প্রতিকূল পরিবেশে জীবদের টিকে থাকার ক্ষমতা বাড়ে, আর রোগ প্রতিরোধ। ফসলে জিনগত বৈচিত্র্য বজায় থাকলে নির্দিষ্ট কোনো মহামারী বা পোকার আক্রমণ থেকে পুরো প্রজাতি ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। তাই জিনগত যত বৈচিত্র্য থাকবে তত কোন একটা জীব প্রজাতি পৃথিবীতে বেশি দিন টিকে থাকবে। প্রজাতিগত বৈচিত্র্যের গুরুত্ব কি,
যে প্রতিটি প্রজাতির নিজস্ব ভূমিকা থাকে যা খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখে। তাই প্রত্যেকটা প্রজাতি বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা প্রজাতি সেই কারণে বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশ। তারপর আছে প্রাকৃতিক সম্পদ। বিভিন্ন প্রজাতি থেকে আমরা খাদ্য, ওষুধ এবং শিল্পের কাঁচামালও পাই। এবার আলফা এবং গামা বৈচিত্র্য বলতে কি বোঝায়? আলফা বৈচিত্র্য বলতে বোঝায় যে নির্দিষ্ট অঞ্চলের ছোট ছোট বাস্তুতন্ত্রে বা বাসস্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সংখ্যাকে কি বলা হয়? আলফা বৈচিত্র্য। ঠিক আছে, ছোট ছোট বাস্তুতন্ত্রে বা বাসস্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতিকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। ছোট অঞ্চলে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে জীব প্রজাতি বসবাস করছে তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি আলফা হলো যে ছোট অঞ্চলের জীববৈচিত্র্য, আর গামা বলতে কি বোঝায়? বিশাল সমগ্র ভৌগোলিক অঞ্চলে, অর্থাৎ ধরে নাও সুন্দরবনের সমস্ত জীব প্রজাতিকে বলা হয় গামা বৈচিত্র্য। সুন্দরবনের এক একটা বাস্তুতন্ত্রে, এক একটা দ্বীপে যে জীববৈচিত্র্য আছে সেটাকে বলা হয় আলফা বৈচিত্র্য। আর সুন্দরবনে বিভিন্ন দ্বীপে যে বৈচিত্র্য দেখা যায় সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য। সেটার নাম কি? বিটা বৈচিত্র্য। বিটা হলো সুন্দরবনের এক একটি দ্বীপে যে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা হলো বিটা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য বলতে বোঝায় সুন্দরবনের এক একটা দ্বীপে যে জীববৈচিত্র্য দেখা যায়। আর গামা বৈচিত্র্য বলতে বোঝায় কি? যে সুন্দরবনের সমগ্র অঞ্চলের জীব প্রজাতিকে এটা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আলফা ইন্টু বিটা করলে আমরা কি পাবো? গামা বৈচিত্র্য পাবো। আলফা ইন্টু বিটা করলে, আলফা গুণ বিটা করলে, হ্যাঁ, আলফা গুণ বিটা করলে আমরা কি পাবো? গামা বৈচিত্র্য পাবো। সমান সমান কি হবে? গামা। গামা মানে সমগ্র ভৌগোলিক অঞ্চলে, বোঝা গেছে। আর আলফা হলো ছোট ছোট বাসস্থানে, আর বিটা হলো বিভিন্ন বাসস্থানে। বেশ। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়? জীববৈচিত্র্যের হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেছিল যে নরম্যান মায়ার্স। মনে রাখবে, নরম্যান মায়ার্স। জীববৈচিত্র্যের হটস্পট হলো এমন একটা অঞ্চল যেখানে যেখানে প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতি, যা অন্য কোথাও পাওয়া যায় না, বাস করে, কিন্তু বর্তমানে তাদের অস্তিত্ব চরম সংকটে। সেই সংবেদনশীল অঞ্চলগুলিকে জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণ কেন্দ্র বলা হয়। এর একটা ক্রাইটেরিয়া আছে। জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র, মনে রাখবে যে এটা ক্রাইটেরিয়া কি কি আছে? ক্রাইটেরিয়া দুটো, যে কাকে জীববৈচিত্র্যের হটস্পট বলবো। 1 নম্বর ক্রাইটেরিয়া আছে যে 70% বাসস্থান ধ্বংস হয়ে গেছে। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো 1500 বা তার বেশি 1500 বা তার বেশি কি আছে? যে সংবহন কলাযুক্ত জীব প্রজাতি বা উদ্ভিদ থাকতে হবে। ঠিক আছে, বেশি সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, তখন তাকে কি বলবো? জীববৈচিত্র্যের হটস্পট। বোঝা গেছে? আহ তারপর আছে অন্তঃক্ষেত্রীয় এবং বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কি বোঝো? অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে বোঝায় কোনো একটা জীব প্রজাতিকে তার নিজস্ব বাসস্থানে বা প্রাকৃতিক বাসস্থানে যদি সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় ইনসিটু, যেমন জাতীয় উদ্যান বা অভয়ারণ্য। আর বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কি বোঝায়? যখন তার নিজের বাসস্থান ছেড়ে দূরে কোনো কৃত্রিম বাসস্থানে বা পরিবেশে তাকে সংরক্ষণ করা হয়, যেমন চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, তাকে বলা হয় বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। এরপর আছে জিন ভান্ডার বলতে কি বোঝো? জিন ভান্ডার হলো এক্সিটু পদ্ধতি, জীব প্রজাতি সংরক্ষণের এক্সিটু পদ্ধতি। কোনো প্রাণী প্রজাতি বা উদ্ভিদ প্রজাতির জিনকে যখন সংরক্ষণ করা হয় দীর্ঘদিন ধরে, তখন সেটাকে বলা হয় জিন ভান্ডার। যেমন
এটি এমন একটি ব্যবস্থা বা স্থানে যেখানে বিলুপ্তপ্রায় বা মূল্যবান উদ্ভিদের বীজ, পরাগরেণু বা প্রাণীর শুক্রাণু বা ডিম্বাণু অতি নিম্ন তাপমাত্রায় দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা হয়, যাতে ভবিষ্যৎ প্রয়োজনে সেগুলি ব্যবহার করা যায়, তখন সেটাকে বলা হয় কি? জিন ভান্ডার। এরপরে আছে ইনভিট্রো সংরক্ষণ বলতে কি বোঝো? এটি এক ধরনের বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের পদ্ধতি, মানে এক্সিটু পদ্ধতি। এটাও এক্সিটু, যেখানে ল্যাবরেটরিতে কৃত্রিম পুষ্টির মাধ্যমে কাচের পাত্রের ভেতরে কোষ, কলা বা ভ্রূণকে অতি নিম্ন তাপমাত্রায় অর্থাৎ তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হয়, তাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। ঠিক আছে, তাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। আর ইনভিট্রো আর ক্রায়োপ্রিজারভেশন প্রায় একই। এখানে মনে রাখবে ইনভিট্রোতে স্পেশালি বিভিন্ন প্রাণীর কোষ, কলা বা ভ্রূণকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। আর ক্রায়োপ্রিজারভেশনে তরল নাইট্রোজেনে মনে রাখবে 196 ডিগ্রি টেম্পারেচারে বেশি করে রাখা হয়। এই দুটোর মধ্যে পার্থক্য ক্রায়োপ্রিজারভেশন এবং ইনভিট্রো সংরক্ষণ বলে দিচ্ছি, শুনে নাও। যখন তরল নাইট্রোজেনে -196 তে রাখা হবে, এইখান থেকে মনে রাখবে তাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হচ্ছে। ঠিক আছে, আর ইনভিট্রোটা স্পেশালি মনে রাখবে যে জার্মপ্লাজম এবং প্রোটোপ্লাজম যুক্ত কোষ। ইনভিট্রো সংজ্ঞাটা এটা নেবে না, ইনভিট্রো সংরক্ষণ আলাদা করে সংজ্ঞা আমি এখানে লিখে দিচ্ছি। এটা এই গ্রিন কালারের এটা মনে রাখবে ক্রায়োপ্রিজারভেশন নিয়ে তরল নাইট্রোজেনে রাখা হয়। আর ইনভিট্রোটা মনে রাখবে আলাদা একটা দিয়ে মনে রাখবে কি, যে জার্মপ্লাজম, কোষ, টিস্যু সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ইনভিট্রো। আর তরল নাইট্রোজেনে বেশি করে রাখা হলে শুক্রাণু, ডিম্বাণু, তখন সেটাকে বলবো ক্রায়োপ্রিজারভেশন। বেশ, এরপর আছে জীববৈচিত্র্যের বিনাশ বলতে কি বোঝো? মানুষের দ্বারাই জীববৈচিত্র্য বিনাশ ঘটে। আবার প্রাকৃতিক কারণে যখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প হয়, তখনও জীববৈচিত্র্যের কিছুটা হলেও বিনাশ ঘটে। আবার চোরা শিকারীরাও কি করে? কোনো প্রাণী প্রজাতিকে শিকার করে তার দাঁত, তার চামড়া বিক্রি করে, তখন সেটাকে বলা হয় কি? জীববৈচিত্র্যের বিনাশ। জীববৈচিত্র্যের সাধারণ তিনটি বৈশিষ্ট্য কি? জীববৈচিত্র্য অসম বন্টন, সারা পৃথিবীতে সব জায়গায় সমানভাবে জীব প্রজাতি নেই। আত্মনির্ভরশীলতা, প্রত্যেকটা জীব প্রজাতি একে অপরের উপর এবং পরিবেশের উপর নির্ভরশীল। আর পরিবর্তনশীলতা, জীববৈচিত্র্য কোনো স্থির বিষয় নয়। বিবর্তন, জলবায়ু পরিবর্তন, মানুষের হস্তক্ষেপের ফলে সময়ের সাথে সাথে জীববৈচিত্র্য বাড়তে পারে বা কমতে পারে। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য কি হবে? বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, এটি জীববৈচিত্র্যের বৃহত্তম স্তর। এটি কেবল একটি প্রজাতিকে নয়, বরং সমগ্র পরিবেশ এবং তার জৈব অজৈব উপাদানকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তিনটি স্তরে বিন্যস্ত। আমরা একটু আগেই বললাম যে আলফা একটা বাসস্থানের জীববৈচিত্র্য বলা হয়, যেমন এখানে লেখা আছে নির্দিষ্ট বাসস্থানের জীববৈচিত্র্য। বিটা মানে দুটি ভিন্ন বাসস্থানের বৈচিত্র্য, দুটি ভিন্ন বাসস্থানের জীব প্রজাতির বৈচিত্র্য। আর গামা মানে কি? একটা বড় ভৌগোলিক অঞ্চলের মধ্যে মোট জীববৈচিত্র্য। তাহলে সাধারণভাবে মনে রাখবে আলফা মানে সুন্দরবনের একটা দ্বীপের জীববৈচিত্র্য। আর সুন্দরবনে যদি দুটি দ্বীপের জীববৈচিত্র্য বলা হয়, তখন সেটাকে বলা হবে বিটা। আর গামা বলতে বোঝায় একটি বড় ভৌগোলিক অঞ্চলের জীব প্রজাতির বৈচিত্র্যকে কি বলা হয়? গামা বৈচিত্র্য। ঠিক আছে, বেশ। তারপরে আরো আছে জীববৈচিত্র্যের যে ভাগ, সেইখানে আমি বলে দিচ্ছি পরে যে ডেল্টা বৈচিত্র্য, ওমেগা বৈচিত্র্য বলতে কি বোঝায়। ঠিক আছে, একটা কি বললাম? ডেল্টা। আর এক, হ্যাঁ সরি, এখানে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের তিনটি সাধারণ বৈশিষ্ট্য। এটা হয়ে গেল যে বিশাল পরিধি জুড়ে থাকে,
আর পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের উপস্থিতি পরিবেশের পুষ্টিচক্র ও শক্তি প্রবাহ সচল রাখে, যা সামগ্রিকভাবে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা জীব প্রজাতি বেঁচে থাকা পৃথিবীতে ভীষণ জরুরি। ঠিক আছে, বেশ। আরো কিছু বিশেষ বলে দিচ্ছি। ডেল্টা। ডেল্টা বৈচিত্র্য বলতে কি বোঝায় শুনে নাও। শুনে নাও এবং লিখে নাও। একটি বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত বিভিন্ন আবাসস্থলের মধ্যে একাধিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রজাতির গঠনগত পার্থক্যের কারণে উদ্ভূত জীববৈচিত্র্যকে ডেল্টা বৈচিত্র্য বলা হয়। আরেকবার বলছি, একটি বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত বিভিন্ন আবাসস্থলের মধ্যে একাধিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রজাতির গঠনগত পার্থক্যের কারণে উদ্ভূত জীববৈচিত্র্যকে ডেল্টা বৈচিত্র্য বলা হয়। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, যে অস্ট্রেলিয়া বা এশিয়া মহাদেশে বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে প্রাপ্ত জীববৈচিত্র্য। আর আরেকটা আছে কি ওমেগা বৈচিত্র্য। ওমেগা বৈচিত্র্যটাও লিখে নাও। সারা বিশ্ব জুড়ে জীবমণ্ডলের উপস্থিতি জীবসমূহের বিন্যাস বিধিগত অনুক্রমের বৈচিত্র্য বা জাতিজনিত বৈচিত্র্যকে ওমেগা বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ সরলভাবে বলতে গেলে সমস্ত জীবমণ্ডল জুড়ে অবস্থিত মোট প্রজাতিগত বৈচিত্র্য হলো ওমেগা বৈচিত্র্য। অর্থাৎ আমরা সারা পৃথিবীতে যত ধরনের জীব প্রজাতি দেখতে পাই সেটাকে বলা হয় ওমেগা বৈচিত্র্য। সারা পৃথিবীর জীব বৈচিত্র্য ওমেগা বৈচিত্র্য। আর ডেল্টা বৈচিত্র্য কি, যে গঠনগত একটা বৈচিত্র্য দেখা দেয় একটা পৃথিবীর বিভিন্ন বাসস্থানে যে জীব প্রজাতি বসবাস করছে তার গঠনগত যখন বৈচিত্র্য দেখা দেবে তখন সেটাকে বলা হবে কি ডেল্টা বৈচিত্র্য। আর ওমেগা বৈচিত্র্য কি, সারা পৃথিবীর জীব বৈচিত্র্যকে বলা হয় কি ওমেগা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি, একটা বড় ভৌগোলিক অঞ্চলের মোট জীব বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। তাহলে ডেল্টা মানে জীবের গঠনগত পার্থক্যের জন্য যে বৈচিত্র্য সেটাকে বলা হয় ডেল্টা। ওমেগা মানে সারা পৃথিবীর জীব বৈচিত্র্যকে বলা হয় ওমেগা। আর গামা মানে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমগ্র জীব বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। এরপরে আছে কি, যে জীববৈচিত্র্যের সামাজিক তাৎপর্য কি। জীববৈচিত্র্যের সামাজিক তাৎপর্য হলো সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্য। অনেক উদ্ভিদ যেমন তুলসী, বট প্রাণীকে বিভিন্ন সমাজে পবিত্র হিসাবে ভাবা হয়। অনেক আদিবাসী সম্প্রদায় সংস্কৃতি ও উৎসবে সরাসরি বন্যপ্রাণী ও প্রকৃতির উপর নির্ভরশীল। সোজা একটা কথা, নান্দনিক ও বিনোদনমূলক বাগান করা, পাখি দেখা, বন্যপ্রাণী পর্যটন মানুষের মানসিক প্রশান্তি যোগায়, মানসিক শান্তি দেয়, বিনোদনের একটি বড় মাধ্যম হিসাবে কাজ করে। এটা হলো জীববৈচিত্র্যের সামাজিক তাৎপর্য। মানুষের উপর কি প্রভাব পড়ছে সামাজিকভাবে। শিক্ষা গবেষণা চলে। জীববৈচিত্র্য বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণার প্রধান উৎস। এটি শিক্ষার্থীদের প্রাকৃতিক ও পরিবেশ সম্পর্কে বাস্তব শিক্ষা দেয়। সোজা, তেমন কঠিন কিছু নেই। জীববৈচিত্র্য বিনাশের কারণ। আমাদের দিন দিন জীববৈচিত্র্য কেন কমে যাচ্ছে তার প্রধান কারণ হলো চোরা শিকারী। বাঘের চামড়া, হাতির দাঁত, গন্ডারের খড়গের জন্য অবৈধ শিকারীর ফলে অনেক প্রজাতি আজ বিলুপ্তপ্রায়। এটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে ভারসাম্যহীনতা তৈরি করে। তোমরা জানলে অবাক হবে যে একটা গন্ডারের শিং, সেই শিং অরুণাচল প্রদেশ দিয়ে চীনে পাচার করা হয়। সেই শিংয়ের এক একটা বাজার মূল্য হলো প্রায় 1 কোটি টাকার ওপরে। চীনারা এই গন্ডারের শিং থেকে বিভিন্ন তাদের ব্যবহারিক নিত্য প্রয়োজনীয় জিনিসে ব্যবহার করে। তারা এই শিংটাকে পবিত্র ভাবে। তাই চোরা শিকারীরা আশেপাশে আদিবাসী অঞ্চলের কিছু মানুষকে 1-2 লাখ টাকা দিয়ে তাদেরকে হাতে এনে একটা গন্ডারকে সম্পূর্ণরূপে মেরে
সেই শিংটা কেটে চীনে পাচার করে দেয় অরুণাচল প্রদেশের রাজ্যের মধ্য দিয়ে গিয়ে। তাই চোরা শিকারী জীববৈচিত্র্য বিনাশের একটা বড় কারণ। কৃষিভূমির সম্প্রসারণ, জনসংখ্যা বৃদ্ধির ফলে বনাঞ্চল কেটে চাষের জমিতে রূপান্তর করা হচ্ছে, যেমন ঝুম চাষ। এর ফলে বন্যপ্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে। বহুমুখী নদী পরিকল্পনা, আমরা জানি যে বড় বাঁধ তৈরির ফলে বিশাল বনাঞ্চল প্লাবিত হয়, নদীর স্বাভাবিক মাছ ও জলজ প্রাণীর বংশবৃদ্ধি, যাতায়াত বাধাগ্রস্ত হয়, যা স্থানীয় জীববৈচিত্র্য কি করে, ধ্বংস করে। ঠিক আছে। অন্তঃক্ষেত্রীয় মানে এক্সিটু আর ইনসিটুর পার্থক্য তোমরা নিশ্চয়ই পারবে। যখন ইনসিটু নিজের বাসস্থানে সংরক্ষণ করা হয়, আর বহিঃক্ষেত্রীয় মানে কি, যখন তার নিজের বাসস্থানের বাইরে অন্য কোনো জায়গায় জীব প্রজাতিকে সংরক্ষণ করা হয়। ইনসিটু সংরক্ষণ হতে পারে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, আর এক্সিটু সংরক্ষণ হতে পারে চিড়িয়াখানা, জিন ভান্ডার। ঠিক আছে, এইগুলো। জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বলতে বোঝায় একটা প্রাণী প্রজাতি জিনের পার্থক্যের জন্য যে বিভিন্ন ধরনের জীব প্রজাতি ভিন্নতা তৈরি হচ্ছে, জীবের ভিন্নতা তৈরি হচ্ছে, তখন সেটাকে বলে জিনগত বৈচিত্র্য। যেমন ভারতে 200 রকমের আমের প্রজাতি আছে। আর প্রজাতিগত বৈচিত্র্য মানে কি, বিভিন্ন প্রজাতির মধ্যে যে জীব বৈচিত্র্য সেটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। যেমন শেয়াল, গরু, তারপরে আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের গাছ এবং পশু প্রজাতি। কিন্তু জিনগত বৈচিত্র্যের মধ্যে কি, আমের মধ্যেই 10 ধরনের আম, হিমসাগর, ল্যাংড়া, চ্যাটার্জি। ঠিক আছে, এটা হলো জিনগত বৈচিত্র্য। তারপর চালের বিভিন্নতা আছে, ধান একটাই প্রজাতি কিন্তু জিনগত পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের ধান পাওয়া যায়। ঠিক আছে, এই কটা হলো 3 মার্কসের প্রশ্ন। এই সব কটা কি 3 মার্কসের প্রশ্ন হলো। এরপরে আমরা পড়বো কি 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন কি কি দিয়েছে, জীববৈচিত্র্যের গুরুত্ব, অর্থাৎ জীববৈচিত্র্য আমাদের জন্য ভীষণ জরুরি, কারণ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্য ভীষণ জরুরি। কারণ প্রতিটি জীব একে অপরের উপর নির্ভরশীল। খাদ্য শৃঙ্খল, পুষ্টি চক্র যেমন নাইট্রোজেন কার্বন চক্র সচল রাখতে জীববৈচিত্র্য প্রয়োজন। অর্থনৈতিক মূল্য অনেক, মানুষ তার দৈনন্দিন চাহিদার প্রায় সবটাই প্রকৃতি থেকে পায়। কাঠ, মধু, রজন, আঠা, বিভিন্ন শিল্পজাত কাঁচামাল জীববৈচিত্র্য থেকেই আসে। ঔষধি গুরুত্ব, আধুনিক ওষুধের এক বিশাল অংশ উদ্ভিদ ও প্রাণী থেকে সংগৃহীত, যেমন কুইনাইন, সিনকোনা, সর্পগন্ধা থেকে রেসপারিন ইত্যাদি তৈরি হয়। জলবায়ু নিয়ন্ত্রণ হয়, বনাঞ্চলে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন রোধ করে এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই বনভূমিকে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয়। মাটি সংরক্ষণ হয়, অণুজীবীরা মাটির উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদের শেকড়ের দ্বারা ভূমিক্ষয়ের রোধ করে। জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। মানুষের হস্তক্ষেপ ছাড়াও প্রকৃতি নিজে থেকে কিছু কারণে জীববৈচিত্র্যকে ক্ষতি করে। কিভাবে? জলবায়ু পরিবর্তন আপনা আপনি হয় কিছু কিছু সময়, যেমন দীর্ঘস্থায়ী জলবায়ু পরিবর্তনের ফলে অনেক প্রজাতি মানিয়ে নিতে না পেরে বিলুপ্ত হয়ে যায়, যেমন হিমযুগের আগমনে বা উষ্ণায়ন এর বড় উদাহরণ। প্রাকৃতিক দুর্যোগ চলছে, আকস্মিক বন্যা হয়, খরা হয়, ভূমিকম্প হয়, অগ্নুৎপাত হয়, সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় ভূমিকম্পের জন্য, যার ফলে নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীবমণ্ডল ধ্বংস হতে পারে। দাবানল, বজ্রপাত বা অতি উষ্ণতার কারণে বনে আগুন লাগলে মাইলের পর মাইল বনাঞ্চল এবং সেখানে বসবাসকারী প্রাণীদের পুড়িয়ে ফেলে। মহামারী হয়, নির্দিষ্ট কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণীকুল বা উদ্ভিদকুল ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। সমুদ্র জলতলের উচ্চতা বাড়ছে, মেরু অঞ্চল বরফ গললে সমুদ্র জলস্তর বাড়লে, কারণ মেরু অঞ্চলে বরফ গলছে কেন? মানুষের জলবায়ু পরিবর্তনের জন্য। কিন্তু দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন যদি হয়, তখন বরফ গলে সমুদ্রের জলতল বাড়ে এবং উপকূলীয় অঞ্চলে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই কটা প্রাকৃতিক কারণে জীববৈচিত্র্য বিনাশ হয়। ঠিক আছে, প্রাকৃতিক কারণে দাবানল, প্রাকৃতিক দুর্যোগ, এটা গুরুত্বপূর্ণ, দাবানল। ঠিক আছে। জীববৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু বা অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি কি কি আছে? জাতীয় উদ্যান, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চল যেখানে শিকার ও বসতি স্থাপন নিষিদ্ধ, যেমন উত্তরাখণ্ডে জিম করবেট। একটা জাতীয় উদ্যানে কি হয়? নিয়ন্ত্রিত অঞ্চল যেখানে শিকার ও বসতি স্থাপন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অভয়ারণ্য, এখানে বিশেষ কোনো প্রজাতিকে সংরক্ষণের উপর জোর দেওয়া হয় এবং সীমিত পরিসরে মানুষের প্রবেশ অনুমতি থাকে, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। এখানে বিশেষ প্রজাতিকে সংরক্ষণ করা হয় আর মানুষ কিছুটা অনুমতি থাকে। ঠিক আছে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি বিশাল এলাকা বা বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি গবেষণার কাজও করা হয়, যেমন সুন্দরবন। মনে রাখবে, ঠিক আছে, জাতীয় উদ্যান কি, অভয়ারণ্য কি? সংরক্ষিত বন স্থায়ীভাবে
বন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত এলাকা যেখানে জীববৈচিত্র্য রক্ষা করা হয়। আর পবিত্র উপবন ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির কারণে কোনো নির্দিষ্ট বনাঞ্চলকে যখন স্থানীয় মানুষ রক্ষা করে। কারণ ইনসিটু সংরক্ষণ মানে বলতে বোঝায় নিজস্ব বাসস্থানে কোনো প্রাণী প্রজাতিকে সংরক্ষণ। আর পদ্ধতি কি কি আছে? জাতীয় উদ্যান একটা অভয়ারণ্য, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, একটা সংরক্ষিত বন আর একটা পবিত্র উপবন। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি সবিস্তারে আলোচনা। জীববৈচিত্র্য সংরক্ষণের সবিস্তার মানে একটা হলো এক্সিটু আর একটা হলো ইনসিটু। আমরা তো ইনসিটু একটু আগে পড়ে নিলাম, ঠিক আছে, ইনসিটু একটু আগে পড়ে নিলাম। তার মধ্যে যে জীবের প্রাকৃতিক বাসস্থানে বাঁচিয়ে রাখার পদ্ধতিকে বলা হয় ইনসিটু। এটার সুবিধা কি হয়? জীব স্বাভাবিক পরিবেশে বংশবৃদ্ধি করতে পারে এবং খরচ কম। উদাহরণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, এইগুলো থেকে তোমরা লিখতে পারো। আর এক্সিটু মানে কি? যখন জীবের সংখ্যা আশঙ্কাভাবে কমে যায় তখন তাকে প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, কারণ কৃত্রিম পরিবেশে তাকে যত্নে রাখতে হবে। যেটা কি কি আছে? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, বিলুপ্তপ্রায় প্রাণী উদ্ভিদকে এখানে পালন করা হয়। ক্রায়ো প্রিজার্ভেশন মানে কি? অর্থাৎ আমি এইখানে এই ইনসিটু সংরক্ষণগুলো এইখানে আমি বলেছি বলে, ইনসিটু সংরক্ষণ এইখানে আমি বলেছি বলে আর নিচে আলোচনা তেমন করিনি, এইখানে আলোচনা করিনি, তোমরা এর সঙ্গে লিখে নেবে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বন, পবিত্র উপবন এই ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়বে। আমি আর নতুন করে এখানে অ্যাড করিনি। এক্সিটু সংরক্ষণ যেহেতু অ্যাড করিনি এর আগে, তার জন্য এখানে দিয়েছি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বিলুপ্তপ্রায় উদ্ভিদকে এখানে পালন করা হয়। ক্রায়ো প্রিজার্ভেশন, খুব কম তাপমাত্রায় তরল নাইট্রোজেনে 196 ডিগ্রি, ঠিক আছে, 196 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইনাস শুক্রাণু, ডিম্বাণু বা বীজ সংরক্ষণ করা হয়। বীজ ব্যাংক, যেখানে বীজকে সংরক্ষণ করা হয় ভবিষ্যতের জন্য। কোনো একটা উদ্ভিদের বীজ যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে উদ্ভিদ, তার বীজকে জমা রাখা হচ্ছে বীজ ব্যাংকে। আর জিন ব্যাংকে কি করা হয়? জিনগত তথ্য বা উপাদানকে এখানে কি করা হয়? সংরক্ষণ করা হয়। জিনগত উপাদান বা তথ্যকে সংরক্ষণ করা হয়। তাহলে এই কটা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং ক্রায়ো প্রিজার্ভেশন, এই কটা হলো কি আমাদের এক্সিটু সংরক্ষণ। অর্থাৎ তার এক্সিটু মানে কি? কোনো একটা প্রাণী প্রজাতি তার নিজস্ব বাসস্থান ছেড়ে অন্য জায়গায় যখন সংরক্ষণ রাখা হয়। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে যে প্রাকৃতিক ভূগোলের সমস্তটুকু হয়ে গেল। এর আগেও প্রাকৃতিক ভূগোলের আগের চ্যাপ্টার গুলো করিয়েছি তো আমি, যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এরপরে আমরা করব মানবীয় ভূগোল। ঠিক আছে, মানবীয় ভূগোল একটা ভিডিওতে হবে আর ভারতের ভূগোল আর একটা ভিডিওতে হবে, তাহলেই ভূগোল তোমাদের সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে। আশা করি এর মধ্যেই প্রশ্ন তোমাদের পড়বে, পরীক্ষা সবারই ভালো হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।